এখন যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি হচ্ছেন পরাণ ভাই। তিনি আমাদের একটি ঘটনা পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে গেলে তার রেশ থেকে যায় বহু সময় পর্যন্ত। সেটা হতে পারে সুখকর অথবা অতীব ভয়ঙ্কর বা দুর্বিষহ। এমন একটা ঘটনা আজ শোনাবো যাকে বহু আগের একটা মর্মান্তিক ঘটনা বললেও এটা রেশ বললে থেকে যাবে বা চলে যাবে বললে ভুল হবে। সেটা রেশ এখনো রয়ে গেছে। সময়কাল 2018 সাল। আমার খুব কাছের এক বন্ধু ভর্তি হয় উত্তরবঙ্গের কোনো এক স্বনামধন্য কলেজে। সেই বন্ধুর নাম সৈকত। সৈকত কলেজে ভর্তি হয়, কলেজ হোস্টেলে সিট নেবার জন্য অ্যাপ্লাই করে এবং একটা পর্যায়ে একটা সিটও সে পেয়ে যায়। কিন্তু সে যেদিন হোস্টেলে তার বেডিং পত্র নিয়ে উঠতে আসে সেদিন তার জন্য বরাদ্দকৃত রুমের সংস্কারের কাজ শুরু হয়ে যায়। তাই সে তার বরাদ্দকৃত রুমে সেদিন উঠতে পারে না। কিন্তু সে যখন মালপত্র নিয়ে এসে পড়েছে তাকে তো থাকবার কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। কিন্তু আশেপাশে তার তেমন কোনো আত্মীয় স্বজন বা পরিচিত মানুষ ছিল না যে সে থাকতে পারবে। হোস্টেল কর্তৃপক্ষ তার ব্যাপারটা বুঝতে পেরে তাকে 2-1 দিনের জন্য 3 তলার 303 নম্বর রুমে থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু হোস্টেলের এক কর্মচারী প্রথম থেকে এই ব্যাপারে না করতে থাকে যে এই ছেলেকে একা এই রুমে থাকতে দেওয়া যাবে না, নতুন মানুষ একা ভয় পেতে পারে। কিন্তু হোস্টেল সুপার সেই কর্মচারীর কথা ধমকে উড়িয়ে দিয়ে সৈকতকে সে রুমের তালা খুলে দেয়। সৈকত রুমে ঢুকেই দেখে তার নাকে বোটকা গন্ধ আসতে থাকে আর দেখে মনে হচ্ছে বহুদিন যাবৎ এই রুমে কেউ থাকা তো দূরের কথা, হয়তো কেউ ঢোকেইনি। ঘরের বাতাসটার মধ্যেই কেন যেন একটা অপরিচিত গন্ধ মনে হচ্ছিল। বাতাসটা কেমন বাজে গন্ধে ভরে আছে। সে ঘরের জানালা খুলে দেয় যাতে আলো বাতাস ঢুকতে পারে, আর কেয়ারটেকারের সহায়তায় রুম ঝাড়ু দিয়ে কোনো মতন সেই রুমটা এসে থাকার ব্যবস্থা করে। বিছানাপত্র ঠিকঠাক করতে করতে সেদিন সন্ধ্যা হয়ে যায়। তারপর হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে এসে সৈকত বিছানায় শুয়ে পড়ে। সারাদিন ছোটাছুটিতে এবং জার্নি করে সে অনেক শরীর ক্লান্ত ছিল বিধায় খুব তাড়াতাড়ি তার ঘুম চলে আসে। কি কারণে যেন সৈকতের ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে দেখে রাত 1টা বাজে। তার বিছানাটা ছিল জানালার পাশে। জানালাগুলো সুন্দর জ্যোৎস্না ছড়িয়ে পড়ছিল বিছানা আর মেঝেতে। থেমে থেমে ঝিঝি পোকা ডাকছিল। কেন যেন ওর ঘুম আর আসছিল না। এমন সময় হঠাৎ করে ওর মনে হলো নূপুর বা ঘুঙুরের শব্দ বেজে উঠল দরজাটার একদম কাছ থেকে। সৈকত অপেক্ষা করে রইল আবার হয় কিনা শোনার জন্য, নাকি সে ভুল কিছু শুনছে। 5-6 মিনিট কোনো শব্দ নাই, ঝিঝি পোকাগুলো ডাকছে না। তারপর আবার সেই শব্দ শুরু হলো। এবার মনে হলো কেউ হেঁটে হেঁটে বারান্দার এই মাথা থেকে ও মাথায় যাচ্ছে। এক মুহূর্তের জন্য থামছে না। সে একা রুমে, তাও আবার আজই প্রথম এই রুমে, এমনকি পরিবার থেকে একা একা। এটাই তার প্রথম রাত। ব্যাপারগুলোতে সে বেশ ভয় পেয়ে যায়। সে এতটাই ভয় পেয়েছিল যে তার মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো কিছু দরজার ভেদ করে এই পাশে চলে আসবে এখনই। গলা শুকিয়ে কাঠ, বিছানার চাদর তুলে সারা গা মাথা ঢেকে ঘুমিয়ে পড়ে সৈকত। সে ঘুমিয়ে না, শুয়ে পড়ে। কাউকে ডাকতে পারছে না। ওর মনে হচ্ছিল কোনো হাঁটা চলা আর ঘুমের শব্দ একেবারে স্তব্ধ হয়ে যায়। আর ঠিক ওই সময় সে শুনতে পায় দূর থেকে কেউ গুনগুনিয়ে কাঁদছে। সে মনে করে নেয় যে তার মতো আর অনেকেই তো এখানে আজ নতুন হোস্টেলে এসছে, হয়তো তাদেরও বাড়ির কথা কারো মনে পড়ছে বা কিছু। আর এটা স্বাভাবিকও, কারণ তারা সবে এসে এসএসসি পাশ করেছে। ধীরে ধীরে কান্নার আওয়াজটা জোরে জোরে শোনা যাচ্ছে বলে সৈকতের মনে হয় যে না, শব্দটা সে খেয়াল করে যে কোথাও নয়, শব্দটা তার ঘরের ভেতরে উত্তর কোণ থেকে আসছে। সে ভয় একেবারে গুটিসুটি বেড়ে শুয়ে থাকে। আর তখন কয়েক সেকেন্ডের জন্য শব্দটা বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর সৈকত শুনতে পায় একদম পরিষ্কার কান্নার শব্দ, এবং সেটা শুরু হলো আবার। এবার সেটা আসছে তার বিছানার নিচ থেকে। আপনি একটা চিন্তা করেন, আপনি সদ্য সমাপ্ত এসএসসি পাশ করে কোন একটা হোস্টেলে যেয়ে উঠলেন এবং সেই রুমটার মধ্যে সে আপনিই একা, এবং সেই রুমটায় অনেক দিন যাবৎ কেউ থাকেনি এটা জানার পরেও আপনি গুজগাছ করে সেই রুমে ঘুমিয়েছেন একা। সেই রুমে শব্দ আসছিল
একটা সময় হঠাৎ করে আপনি দেখলেন আপনার খাটের নিচ থেকে কান্নার শব্দ আসছে এবং আপনি জানেন আপনি রুমে একা, তখন আপনার মনের অবস্থা কিরকম শুরু হবে? যাই হোক, সেই কান্নার শব্দটা বিছানার নিচ থেকে আসার পর সে প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেন জানি সে নিজেই তার নিজের চিৎকারের আওয়াজটাই শুনতে পাচ্ছিল না। তার মনে হয় এই বুঝি তাকে জাপটে ধরে কেউ বিছানা থেকে এখনই জাপটে ধরবে। এভাবে কিছুক্ষণ থাকার পর নিজের অজান্তেই সৈকত ঘুমিয়ে পড়ে, এবং এটা ঘুমিয়ে পড়ে নাকি জ্ঞান হারিয়ে ফেলে সেটা আসলে তার মনে নাই। তো তার ঘুম ভাঙে পরদিন সকাল 9টায় হোস্টেলের কেয়ারটেকারের ডাকে। সৈকত হকচকিয়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখি কেয়ারটেকার রাগের স্বরে বলে, কি যুগাইলো? ছেলেরা ঘুম থেকে উঠে না 9টা-10টায় খাবে কখন, ক্লাসে যাবে কখন? কিন্তু সে সৈকতের চেহারার দিকে তাকে বলে যায়, কি ব্যাপার মামু, তুমি কি ঠিক আছো? ঠিক আছো তো তুমি? তখন সৈকত তাকে গত রাতের ঘটনাটা বলতে বলতে কেঁদে দেয়। বাচ্চা মানুষ কেঁদে দেয়। এসব শুনে সে নিজেই বলতে থাকে যে হল সুপারে কইলাম যে বাচ্চা পোলায় রে একা থাকতে দেওয়া যাইব না, কে হুনে কার কথা। কেয়ারটেকার সৈকতকে বলে তার সব বেডপত্র গুছিয়ে তার রুমে আসতে, আর যে কয়দিন রুমের কাজ শেষ না হয় সে কয়দিন যেন সে তার কেয়ারটেকারের রুমেই থাকে। এরপর আবারও রুমে তালা ঝুলিয়ে দেয় কেয়ারটেকারের রুমে 2-3 দিন থাকার পরেই সে তার নিজের রুমে উঠে যায়। কিন্তু এমন বিভীষিকাময় রাত কাটানোর পরেও তার মনে একটা কৌতূহল থেকে যায় যে আসলে তার রুমে সেদিন ঘটেছিলটা কি, আর তার সাথেই এটা কেন ঘটেছিল। এখন ইনভেস্টিগেশনের পালা। এই ব্যাপারে আশেপাশে অনেকের কাছে বারবার জিজ্ঞেস করছিল, কেউ তাকে এই ব্যাপারে কিছু বলে নাই, কারণ সে হোস্টেলে নতুন আর জুনিয়র ব্যাচের, আর কেউ কিছু বলতেও চাইছিল না। এখানে একটা ক্লাসেরও একটা বিষয় আছে, যারা একটু উঁচু শ্রেণীর তারা উঁচু ক্লাসে তারা বলতেও চায় না। তো এইভাবে দিন কাটছিল, কিন্তু তার এই কৌতূহল কিন্তু এক ফোঁটাও কমে নাই, কারণ সেদিন রাতে সে স্পষ্ট কান্নার শব্দ তার খাটের নিচ থেকে পাচ্ছিল। ওই মুহূর্তে সে বেশ ভয় পেয়েছিল। তো সে মাঝেই সে কেয়ারটেকারকে এই ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত করত, বলেন না কি হয়েছিল সে রুমে। তো হোস্টেলে ওঠার বছর 1.5 পর একদিন সে আবারও কেয়ারটেকারকে সেদিন রাতের ঘটনার কারণ জিজ্ঞাসা করে। তো একটা পর্যায়ে এতদিন জিজ্ঞেস করার পরে না পেরে কেয়ারটেকার বলে, আচ্ছা শোন তাহলে বলি। 1978 সালে হোস্টেলটা চালু হয়। তখন এখানকার কেয়ারটেকার ছিল আমার বাবা। তার মুখেই আসলে আমি ঘটনাটা শুনেছি। হোস্টেলটা চালু হবার পরেই এই 303 নম্বর রুমে উঠেছিল 4 জন ছাত্র। তাদের মাঝে একজনের পারিবারিক সমস্যার কারণে প্রায় 2 মাস হোস্টেলে সে ছিল না, তার নাম ছিল রিপন। আর বাকি 3 জনের একজন ছিল একটা মেয়েলি স্বভাবের, তার নাম ছিল রানা। অনেক সময় সে ঘুঙুর পরে ছোট্ট ক্যাসেটে গান বাজিয়ে নাচত। তার আরো একটা অভ্যাস ছিল যে সে নানা রঙের মার্বেল রাখত তার পকেটে, আর হুটহাট সেগুলো বের করে ঘরের মেঝেতে নানা ধরনের খেলা দেখাতো। রানার এই কাজগুলো রুমের বাকি 2 জনের একেবারেই অপছন্দ ছিল। তাকে এসব ব্যাপারে বারবার বলা হতো যে এই রুমে থাকতে হলে এসব মেয়েলি কাজকর্ম তুমি করতে পারবা না, বন্ধ করতে হবে, কারণ তোর এসবের জন্য বাইরে অনেকে আমাদের সাথে মজা নেয়। কিন্তু কোনো কথাই সে কানে লাগাতো না। সে মাঝে মাঝে তার মতো রুমে দরজা লাগিয়ে ঘুঙুর পরে নাচত, আর সেটার আওয়াজ পুরো হোস্টেল জুড়ে শোনা যেত। এসব নিয়ে রুমের বাকি 2 জনের সাথে ঝগড়া করতে করতে একদিন হাতাহাতি হয়, আর ওই 2 জন তাকে বেধড়ক পিটুনি দেয়। সে মার খেয়ে হোস্টেল সুপারের কাছে নালিশ দিলে হোস্টেল সুপার ওই 2 জনকে ডেকে নিয়ে পুরো হোস্টেলের সবার সামনে অনেক অপমান করে এবং লাঠি দিয়ে পেটায়। এসবের পর তাদের মাথায় রক্ত উঠে যায়, আর তারা সেই দিনই ঠিক করে যে এবার ঈদের ছুটির আগের দিন তারা রানাকে শেষ করে বাড়িতে যাবে। তারপর আর মুখ হবে না, এদিকে আর আসবে না। তারা এমন অপমানের কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। বেশ বড় ধরনের অপমানই হয়েছিল তারা সেদিন। কয়েকদিন পর আসে ঈদের ছুটি। সে রাতে তারা মেইলি স্বভাবওয়ালা ওই রুমমেট অর্থাৎ রানাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, একদম ওই দিনই। শুধু তাই নয়, যে বালিশ মালিশ দিয়ে মারার পরে হাত পা কেটে বিছানার নিচে একটা ট্রাঙ্কে বাক্সে ঢুকিয়ে রেখে বাড়ি চলে যায়। কারণ আস্ত বডি বেডে কোথাও বক্সে ঢোকানো সম্ভব হচ্ছিল না, তারা কেটে ফেলে, টুকরা করে। ঈদের পর রিপন অর্থাৎ যে প্রায় 2 মাস হোস্টেলে ছিল না, সে হোস্টেলে আসে। রিপন এসে দেখে তার রুম মোটেই তার রুমমেট এখনো হোস্টেলে আসে নাই, রুমে তালা ঝুলছে। তো রিপন রুমে ঢুকতেই কেমন যেন একটা বিকট পচা গন্ধ তার নাকে আসতে থাকে।
সাথে সাথে সে বমি করে দেয়। সে কোনো মতে রুমের জানালা খুলে দিয়ে কেয়ারটেকারের রুমে যেয়ে ডাকতে যায়। তাকে সাথে নিয়ে আসার পর দুজনই দেখে রুমের দুর্গন্ধ কিছুটা কমেছে, কিন্তু পুরো রুমের ফাঁকা স্পেসগুলোয় ছোপ ছোপ রক্তের শুকনো শুকনো দাগ। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভেতরে ঢুকতেই দেখে রানার বিছানার চাদরে শুকনো রক্ত লেগে আছে। বালিশের পাশে পড়ে আছে দুটা মাংস কাটার চাপাতি, যেগুলো তো রক্ত শুকিয়ে আছে, শুকনো রক্তের দাগ। এদিকে দুর্গন্ধ কিছুটা কমলেও বেশ তীব্রভাবেই পাওয়া যাচ্ছিল এখনো। তারা কাপড় দিয়ে নাক বেঁধে রেখেছিল রিপন, মানে নাক দিয়ে বেঁধে রাখা ছাড়া কোনো উপায়ও ছিল না, এতটা পচা দুর্গন্ধ। তো রিপন খেয়াল করে তার বিছানার নিচে থেকে মাছি বনবন করছে। তারা সেদিকে যায়, গিয়ে দেখে তার ট্রাঙ্ক বাক্সের নিচ দিয়ে কেমন একটা তরল বেরিয়ে আছে, যেটার উপর মাছি বসে আছে। তারা লাঠি দিয়ে ঠেলে ট্রাঙ্কটি বাইরে আনে, আর ঢাকনাটা খুলে দেখে সেটার ভেতরে প্রায় গলে যাওয়া একটা লাশ, যার হাত পা গুলো কাটা। রিপনের বুঝতে দেরি হলো না যে এটা তার রুমমেট রানার লাশ। দেখার সাথে সাথে রিপন জ্ঞান হারিয়ে পড়ে যায়। কেয়ারটেকার দৌড়ে বাইরে এসে বমি করে দেয়। এরপর নানা পুলিশি ঝামেলা, খুব স্বাভাবিক। থানায় কেস হয়, মামলা হয়। এক পর্যায়ে রুমটাকে তালা বন্ধ করে দেওয়া হয়, কারণ কেউই এই রুমে থাকতে চাইতো না। এই ঘটনা শোনার পর কোনো সাধারণ মানুষ, আমি তো কখনো থাকতে চাইতাম না, আমি মনে করি আমার সাধারণ কোনো ছেলে এখানে থাকতে যেত না। প্রায় বছর খানেকের মতো রুমটা তালা ছিল, কিন্তু যতদিন রুমটা বন্ধ ছিল ততদিনই আশপাশের রুমগুলো থেকে ছেলেরা অদ্ভুত সব কার্যকলাপ উপলব্ধি করতে থাকে। শেষ বিকেলে বা সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে যদি কেউ 303 নম্বর রুমের সামনে দিয়ে যেত, তাহলে সে তেল পিঠা ভাজার সুঘ্রাণ পেত। মনে হতো খুব কাছেই কেউ তেলের পিঠা ভাজছে, অথচ এই রুমের সামনে অতিক্রম করা মাত্রই ঘ্রাণটা মিলিয়ে যেত। মানে অন্য জায়গায় গেলে এই ঘ্রাণটা পাওয়া যেত না, শুধু এই রুমের পাশ দিয়ে গেলেই এই ঘ্রাণটা একদম স্পষ্ট হয়ে যেত। এটা অনেকের সাথে হয়েছে। আবার 303 নম্বর রুমের নিচের রুম থেকে শোনা যেত উপরের রুমে কেউ মার্বেল দিয়ে মেঝেতে কিছু একটা করছে। ঠিক মাঝ দুপুরে মার্বেলের শব্দটা পাওয়া যেত। আবার রাত হলে হোস্টেলের সকলে শুনতে পেত হোস্টেলের ছাদে ধুমধাম আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে পা দিয়ে কোন একটা ছন্দে ছন্দে আঘাত করছে কেউ। নিচের থেকে তেমনি ছন্দে ছন্দে আওয়াজ পাওয়া যেত। আবার 302 ও 304 নম্বর রুমে যারা থাকতো তারা রাত হলেই প্রায়ই ঘুঙুর ঝুমুর নুপুরের আওয়াজ পেত, সেটা 303 নম্বর থেকে আসতো। সকলেই যখনই ব্যাপারগুলো হোস্টেল কর্তৃপক্ষকে জানায়, তারা এগুলাকে নিছক ছেলেদের মনের ভয় ভেবে জিনিসগুলোকে আন্দাজে উড়িয়ে দিত। তার পরের বছর কলেজে নতুন ছাত্র আসলে রুমটি আবারও খুলে দেওয়া হয়। নতুন করে রুমটি সংস্কার করে দেওয়া হলে 4 জন নতুন ছেলে ওঠে সে রুমে। তাদের 2 জনের নাম হচ্ছে সৌমেন, একজন হচ্ছে উত্তম। তারা বেশ ভালোভাবে রুমে উঠে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে থাকতে শুরু করে। তারা ওঠার পর অন্য রুমের ছেলেরা লক্ষ্য করে তারা আগে যে অদ্ভুত ব্যাপারগুলো লক্ষ্য করত সেগুলো আর নাই, সব স্বাভাবিক। আর হোস্টেল কর্তৃপক্ষ হোস্টেলের পুরাতন সব ছাত্রদের করা ভাবে নিষেধ করে দেয় যে যাতে নতুন কেউ এলে এই রুমে যে সব জিনিস ঘটনা আছে তাদেরকে যেন না বলা হয়, নইলে নতুনরা কারণ ছাড়াই ভয় পাবে। এভাবেই দিন চলছিল। হঠাৎ একদিন দেখা যায় এক নতুন বিপত্তি। সেবার ছিল ডিসেম্বর মাস, বেশ শীত পড়েছিল। একদিন রাতে হোস্টেলে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। তো হোস্টেলের প্রায় সকলেই ছিল সেদিকে। 303 নম্বর রুমের সকলেই সেদিন রাতে হোস্টেলের মাঠে ব্যাডমিন্টন খেলছিল। তো খেলতে খেলতে হঠাৎ তাদের একজনের কোনো একটা দরকারের রুমে আসার প্রয়োজন হয়। আর যে এসছিল তার নাম হচ্ছে উত্তম। রাত তখন আনুমানিক 12টা, যা হোস্টেলের ছেলেদের কাছে তেমন কিছুই না। সে একা 3 তলায় উঠে লম্বা করিডোর ধরে রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করে তার রুম মানে 303 নম্বর রুমের দরজার সামনে কে একজন হাঁটু মুড়ে বসে আছে। তাকে দেখে সে উঠে দাঁড়ায় আর বিপরীত দিকে হাঁটা দেয়। উত্তম দেখে লোকটার পরনে কেমন জানি যাত্রাপালার মতো ড্রেস পরা, আর কেমন জানি অস্বাভাবিকভাবে হাঁটছে, স্বাভাবিক লোকের মতো হাঁটছে না। দেখে মনে হচ্ছে কোন একটা ছেলে মেয়েদের মতো হাঁটার ট্রাই করছে। পায়ে হয়তো ঘুঙুর পরা, তাই হাঁটার সাথে সাথেই ঝুমুরের আওয়াজ আসছিল। ওই মুহূর্তে উত্তম ডাক দেয়, এই কে এখানে? উত্তমের ডাক শুনে লোকটা খুব দ্রুত করিডোরের অন্ধকারে সাইডে চলে যায়। তো উত্তম ভেবে নেয় যে কেউ হয়তো মজা করছে তার সাথে।
তো সে পাত্তা না দিয়ে রুমে গিয়ে নিজের কাজ শেষ করে আবারও খেলার মাঠে চলে যায়। নিছক ফাজলামি সে মনে করে, আসলে কেউ নিছক ফাজলামি করছে, তাই সে আর কারোর সাথে শেয়ার করে নাই। কারণ উত্তম তো ওই রুমে নতুন, আর কেউ তাকে কখনো কিছু বলে না এই ব্যাপারে কি ঘটেছিল, এই রুমে কি ঘটেছিল। তো তার 2-1 দিন পর এক রাতে তাদের বার্ষিক বনভোজন শুরু হয়। তো বনভোজনে সবার শরীর খুব ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি রুমে এসে সবাই শুয়ে পড়ে। সোমেন বিছানায় শুয়ে তাদের দিকে ছাদের দিকে তাকিয়েছিল, তখনও সে ঘুমায়নি। হঠাৎ তার মনে হলো রুমের ছাদে কেমন যেন ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে। এটা প্রথমে পরিষ্কার ছিল না, কিন্তু পরে পরিষ্কার দেখা যাচ্ছিল। সে রীতিমতো ঘাবড়ে যায়, মনে হচ্ছিল কারো লাশ সিলিং এ ঝুলছে। সোমেন তাড়াহুড়া করে লাইট অন করলো। সে দেখে রুমের সিলিং এ কেউ একজন সুইসাইড করেছে। তার গলায় দড়ি বাঁধা, তার সারা শরীর ফ্যাকাশ হয়ে গেছে। মৃত্যুর পরেও তার মুখে যেন মিষ্টি হাসি, পরনে মেয়েদের নাচের পোশাক, পায়ে নুপুর পরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর তার চোখ দুটো লাল হয়ে আছে এবং ওই লাল চোখ দুটো যেন সোমেনকে দেখছে। এটা দেখার পর সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরে পরদিন সকালে। সোমেন চোখ খুলতেই দেখে সবাই তার চারপাশে গভীর আগ্রহ সহিত দাঁড়িয়ে আছে কি হয়েছে জানার জন্য। সে সবাইকে রাতের ঘটনা বললে সবাই হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, কাল সারাদিন হই হুল্লোর পর ক্লান্ত ছিলি, তাই ভুলভাল এমন একটা দেখেছিস। কিন্তু উত্তম ব্যাপারটা শুনে বেশ ঘাবড়ে যায়, কারণ সেও কয়েকদিন আগে এমন একজনকে দেখেছিল যার পোশাক আর পায়ের ঘুঙুরের কথা সোমেনের ইনফরমেশনের সাথে মিলে যাচ্ছে। কিন্তু তবুও সে চুপ ছিল, কারণ সে এখন এই ব্যাপারে কিছু বললে তাকে নিয়েও সবাই হাসাহাসি করবে, আর ওই মুহূর্তে এইসব জিনিস বন্ধু বান্ধবদের মধ্যে হলে তখন খুব গায়ে লাগে। তার কয়েকদিন পর শুরু হয় সবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষে রুমের সবাই বাড়ি চলে যায়, আর সবার বাড়ি প্রায় এক এলাকায় হওয়ায় ছুটি শেষে সবাই একসাথে হোস্টেলে আসে। উত্তম রুমে ঢুকেই ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। সেদিন হোস্টেলের রুমের আলাদা আলাদা বাথরুম ছিল, তো প্রত্যেক 4 জনের জন্য একটা করে বাথরুম। উত্তম বাথরুমে ঢুকেই লক্ষ্য করে বাথরুমের কল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। পালতি, মগ, মেঝে সব ভিজা। দেখে মনে হচ্ছে সদ্য কেউ গোসল করে বেরিয়ে গেছে মাত্র। সে দ্রুত সবাইকে ডাকে সেখানে। বাকি 3 জনও সেই দিন একই সেম ব্যাপার লক্ষ্য করে, কিন্তু এমন তো হওয়ার কারণ না। একটু আগে তো দূরের কথা, গত 20-22 দিনে তো এই রুমে কেউ আসেনি, এই বাথরুমে কেউ ঢোকেনি। সবাই ভয় না পেলেও বেশ অবাক হয়ে যায়, ঘাবড়ে যায়। কেয়ারটেকারকে জিজ্ঞেস করলে সে ব্যাপারে কিছু জানে না বলে তাদেরকে সাহস দিয়ে রুমে পাঠিয়ে দেয়, এটা কিচ্ছু না এটা বলে দেয়। সেদিন থেকেই রুমের সবাই বিভিন্ন অস্বাভাবিক ব্যাপারগুলো লক্ষ্য করতে শুরু করে। প্রায় প্রতিদিন দুপুরেই রুমের মেঝেতে মার্বেলের শব্দ পেতে থাকে তারা। ঘরের মধ্যে থাকা অবস্থায় মনে হতো কেউ উপর থেকে তাদের রুমের মেঝেতে মার্বেল ফেলছে, আর টক 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 করে সেই আওয়াজগুলো হতো। অবাক হবার হলো, আগে যারা এই শব্দ পেত তারা শুনতে পায় না এমন কিছু, কেবল এই রুমের লোকেরাই তখন সেই সময় সেগুলো শুনতে পাচ্ছিল। বিশেষ করে যে সময় মর্নিং শিফটের ছেলেরা কলেজ থেকে রুমে আসতো আর ডে শিফটের ছেলেরা ক্লাসে যেত, সেই সময় এমন শব্দগুলো পাওয়া যেত। অর্থাৎ একবারে মাঝ দুপুরে। অনেকবার এমন হয়েছে যে দুপুরে যেদিন সবাই একসাথে ঘুমিয়েছে সেদিন কেউ তাদের খাট ঝাঁকি দিত, আর ঝাঁকুনিতে 4 জনের ঘুম একসাথে ভাঙত। আবার মাঝে মাঝে সন্ধ্যার পর ঘরের জানালা খুললে সবাই শুনতে পেত পুরুষ আর মহিলার মিশ্রিত কান্নার আওয়াজ। ছাদ থেকে শোনা যাচ্ছিল বেঞ্চ টানার শব্দ। অথচ কিছুদিন যাবৎ ছাদে তালা দেয়া, ছাদে কেউ যায় না, একদম ছাদে যাওয়া মানা ছিল। মাঝরাতে মনে হতো ছাদের উপর কেউ হেঁটে বেড়াচ্ছে পায়ে ঘুঙুর পরে। কিন্তু অন্য রুমের ছেলেদের জিজ্ঞাসা করলে তারা বলতো অনেক আগে এমন শব্দ পেতাম, তোর আসার পর আর কোনো দিনই পাইনি। তখন উত্তম সবাইকে সে রাতে সে যা দেখেছে সে কথা বলতে থাকে সবাইকে। আর সৌমেনের দেখা সেই ফাঁস দেয়া লোকের বর্ণনাও সেদিন একই রকমভাবে মিলে যায়। তারা সকলেই ব্যাপারটা গুরুত্ব সহকারে সে নিতে থাকে, কিন্তু হোস্টেল কর্তৃপক্ষের কাউকে আর এই ব্যাপারে কিছু বলছিল না, কারণ কেউই এই ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছিল না। একদিন সন্ধ্যায় রুমে তারা 4 জন সহ পাশের রুমের আরো 2 বন্ধু আড্ডা দিচ্ছিল। সবাই মিলে কথা বলতে বলতে বেশ রাত হয়ে যায়। এমন সময় আবারও সেই শব্দ, কেউ ঘুঙুর পরে হাঁটছে আর ছেলে মেয়ে মিশ্রিত কণ্ঠে গুনগুনিয়ে কাঁদছে বারান্দায়। শব্দটা দূরে যাচ্ছে আবার কাছে আসছে। সবাই যে তারা শব্দটা শুনছে তা না, তার সবার ফ্যাকাশে মুখ দেখে বোঝা যাচ্ছিল। অনেকক্ষণ তারা ওখানে বসে রইল আর কি।
তারপর তাদের মধ্যে সাহসী দুজন দরজা খুলে বারান্দায় উকি দিল। সাথে সাথে শব্দ বন্ধ, বারান্দায় কেউ নাই। আর কিছু ঘটল না সেবার সেই দিন রাতে। এরপরে টানা 4 দিন প্রতি রাতে একই ঘটনা। আর এই রুমে যারা থেকেছে তারাই শুধু ব্যাপারগুলো শুনতে পেয়েছিল। এরপর সবাই এই ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে গেল। সবাই নেশার মতো অপেক্ষা করত কখন শব্দটা শুরু হবে। সাথে পাশের রুমের 2 জন বন্ধু। এক রাতে তারা বসেছিল, হঠাৎ দেখে ঘরের দরজা খুলে গেল, কিন্তু কাউকে দেখা গেল না। সৌমেন গিয়ে উকি দিল, কেউ নাই ভেতরে। ফিরে আসার সময় একটা নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ থেকে ডেকে ওঠে, সৌমেন তুই প্রথমে আয়, তোকে নিয়ে আজ ক্লাসিক নৃত্য করি। কথাটা কানে আসতেই সে ঘরের দরজাটা লাগিয়ে দেয়। আর তখনই সবাই দেখে ধাম করে একটা জানালা খুলে যায়। আর জানালার ওপারে উল্টো দিকে মুখ করে কেউ একজন দাঁড়িয়ে আছে, যেটা অসম্ভব, কারণ 3 তলার জানালার পাশে এমন কোনো জায়গা নেই বা সানসেট নেই যেখানে কেউ দাঁড়াতে পারে। সবাই তাকিয়েছিল সেদিকে। সবাই সেদিন একসাথে সেই অবয়বের দিকে তাকিয়েছিল। আর সবাই মিলিয়ে নিচ্ছিল সৌমেন উত্তমের বলা সেই লোকের মতো নাচের পোশাক পরা সেই অবয়বটির কথা। ঠিক সেই সময় অবয়বটা দেহ উল্টে থাকা অবস্থায় মাথা পেছনে ঘুরিয়ে তাদের দিকে তাকায়। রক্ত চোখ লাল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ভেঙচি কাটার মতো একটা হাসি। এটা দেখে কেউ আর স্থির থাকতে পারল না। সবাই দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো কেয়ারটেকারের রুমে গিয়ে তাকে ডাকার জন্য। তাকে ডেকে আনে। তারা ফিরে আসার পর সেখানে কিছুই ছিল না, কিচ্ছু না। জানালাটাও বন্ধ অবস্থাতেই আছে। কেয়ারটেকার তাদের নানা কথা বলে সান্ত্বনা দিয়ে বলে, আগামীকাল হুজুর ডেকে এনের ব্যবস্থা নেওয়া হবে, তোমরা ঘুমাও। ঘুমাও বললে কি ঘুম আসবে এই ধরনের কন্ডিশনে? সে রাতে কারো ঘুম আসলো না। পরদিন এক হুজুর এসে কি একটা পানি রুমে ছুটিয়ে দিয়ে যায় আর বলে যায় এরপর থেকে রুমে আর কোনো ঝামেলা হবে না। হুজুরের বলাতে তারা নিশ্চিন্তে সেদিন ঘুমিয়ে পড়ে। রুমের উত্তমের চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। সবাই জেগে লাইট অন করে দেখে সে বিছানায় নেই। বাথরুম থেকে গোঙানির আওয়াজ আসছে, কিন্তু দরজা ভেতর থেকে লাগানো। সবাই দ্রুত দরজা ভেঙে বাথরুমে গিয়ে দেখে পুরো বাথরুম পানির বোতলে রক্তে ভিজে আছে। দেয়ালে তাজা রক্তের দাগ, বালতিতে পানি নেই, রক্তে ভরা। আর মেঝেতে উত্তম অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা অনেক ভয় পেয়ে যায়। সৌমেন ঘর থেকে বেরিয়ে অন্যদের ডাকতে শুরু করে আর বাকি 2 জন উত্তমকে রুমের বাইরে নিয়ে আসে। তারা রুমে থাকতেও ভয় পাচ্ছিল, তাই উত্তমকে নিয়ে তারা ঘরের বাইরে করিডোরে চলে আসে। আর ততক্ষণে লোক ভিড় হয়ে গেছে সব ছাত্রদের। সবাই চলে আসে তাদের কাছে। সবাই কারণ জানতে চাইলে তারা যা দেখে তাই বলে। তখন বাথরুমে গেলে দেখা যায় সবকিছু নর্মাল। উত্তমের মাথা থেকে তখনও রক্ত পড়ছিল। তার মাথার পেছনটা বেশ খানিকটা কেটে গেছিল। তাকে হাসপাতালে নেওয়া হয়। টানা 3 দিন তার জ্ঞান ফেরে না। 3 দিন পর জ্ঞান ফিরে সে বলে ওই রাতে সে বাথরুম করার জন্য ওয়াশরুমে যায়। দরজা লাগাবার পর সে শুনতে পায় তার পেছন থেকে কেউ একটা নারী পুরুষ মিশ্রিত কণ্ঠায় ভেঙচি কাটার করে মতো করে বলে, কিরে হুজুরে নে আমার ঘর থেকে আমাকেই তাড়াবি? হুজুর না হয় ঘর বন্ধ করে দিল, বাথরুম তোর বন্ধ করে না। বাথরুমে তো আসতেই হবে চান্দু। তখনই সে পেছনে তাকিয়ে দেখে পেছনে কেউ নাই। কাপড় রাখার হ্যাঙ্গারে ঝুলে আছে হাঁটুর উপর থেকে 2টা কাটা পা, যেগুলো থেকে টুপ টুপ করে তাজা রক্ত পড়ছিল। আর 2 পায়ে লাগানো আছে পায়ের নাচের ঘুঙুর। এগুলো দেখার পরে সে অনুভব করে পেছন থেকে তার পিঠে কেউ একজন সজোরে লাথি মারল। আর তারপর সে ফ্লোরে পড়ে যায়। এরপর আর তিনি কিছু মনে করতে পারেন না। এরপর থেকে রুম নম্বর 303 আবারও ফাঁকা হয়ে যায়। একেবারে তালাবদ্ধ করে দেওয়া হয়। শুধু বাৎসরিক মেইনটেনেন্সের সময় এই তালাগুলো খুলে নতুন রং করে আবারও তালা ঝুলিয়ে দেওয়া হয়। আর তাদের পরে কেবল তুমি একমাত্র এই রুমটিতে রাত কাটিয়েছিলে। আর এই জন্য আমি বারবার হোস্টেল সুপারকে তোমার রুমটিতে থাকতে দিতে না করছিলাম। কিন্তু কে শোনে কার কথা? তুমি রুমে থাকতে গেলে আর সারা রাত এটা ওটা ফেস করলে। কেয়ারটেকারের মুখে ঘটনাগুলো শুনে সৈকত এবার হকচকিত হয়ে যায়। আর মনে মনে ভাবে এই রুমে সে রাত কাটিয়েছে। সে চিন্তা করে। ধন্যবাদ ভাইয়া আপনাকে ঘটনার জন্য। অসম্ভব সুন্দর একটা ঘটনা। অনেকদিন পরে এই ধরনের একটা ঘটনা পেলাম। আমি আসলে এই ধরনের ঘটনাগুলো বেশ অপেক্ষা করি ঘটনাগুলোর জন্য। এবং পরাণ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস তার এই ঘটনার জন্য। আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন মনিরুজ্জামান সুমন, রাঙামাটি, বাংলাদেশ থেকে। সুমন তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, মানে তার নিজস্ব একটা এক্সপিডিশনের ঘটনা তিনি শেয়ার করেছেন। কৈশোর থেকেই সুমন বেশ অ্যাডভেঞ্চার প্রিয় ছিল, মানে সে স্কুল লাইফ থেকেই এই অ্যাডভেঞ্চার এবং এই প্যারানর্মাল বিষয় নিয়ে বেশ আগ্রহ বোধ করত। আর তার সাথে যেসব বন্ধু বান্ধব আড্ডা দিত, যারা বসতো, তারাও তার সাথে এগুলো নিয়ে গল্প করতো। মানে মানুষের ইন্টারেস্ট অনুযায়ী তার বন্ধুত্ব গড়ে ওঠে। সুমনেরও তাই হয়েছিল। তো যাই হোক, যখন বড় হয়ে যায়, কলেজে পড়ে, তখনও একই রকম অবস্থা। আজ থেকে প্রায় বছর 3 আগে তখন সুমন মোটামুটি বেশ পরিণত যুবক, এবং সে একটা আড্ডায় গিয়েছে সন্ধ্যার সময়। তো সেখানে তাদের এক বন্ধু, তাদের এক পাহাড়ি বন্ধু চায়ের আড্ডায় বসে তাকে গল্প বলে, মানে এই প্যারানর্মাল ব্যাপারে গল্প হচ্ছিল। তো তখন এই গল্পের মাঝে এক জাদুকরের প্রসঙ্গ চলে আসে, এবং এই জাদুকর নিয়ে বিভিন্ন কথা বলে আর কি, সে ঘটনা সম্পৃক্ত। তো এই ঘটনায় সেই জাদুকরের যে রোল, সেটা শুনে বা ঘটনার যে প্রবাহ, এটা শুনে সুমন আর তার 2 বন্ধু বেশ ইন্টারেস্টেড হয়। তারা বেশ মানে কৌতূহলী বোধ করে যে জাদুকরের ব্যাপারটা নিয়ে, এবং জাদুকরকে খুব মিস্টিরিয়াস মনে হয় তাদের। তো তারা জিজ্ঞেস করে সে পাহাড়ি বন্ধুকে যে তারপর শেষমেশ কি করলো জাদুকর, মানে ওখানকার যে জাদুকর বা তান্ত্রিক ছিল সে কি করলো। বলে সে তারপর পাহাড়ের অমুক জায়গায় সে ওখানে ঘর করে, আর সে সাধারণত আসতো না এদিকে, কারণ তার ওই জায়গায় থাকাই প্রিয় ছিল, তার সাধনা করতে। এবং ওই পাহাড়ের পাশ দিয়ে কেউ যেত না, সবাই এড়ায় চলতো, ভয় পেত ওই জায়গাটা, গেলেই উল্টাপাল্টা জিনিস দেখতো। তো এরকম আর কি। তো একবার সেই পাহাড়ি বন্ধু ওটার কাছাকাছি গেছিল, তখন নাকি সে দেখছে মনে হয় নীল রঙের শরীরে একজন মানুষ গাছের ফাঁক থেকে তার দিকে তাকায় আছে। তো শরীরের রংটা এরকম কালচে নীল, যে দেখে খুব ভয় পেয়েছিল সে পাহাড়ি বন্ধু। সে দৌড় দিয়ে চলে আসছে। তো সুমন বলে, আরে এটা তো জোস একটা জায়গা, এই জায়গায় তো যাওয়া যায়, আমরা গিয়ে তো এখানে একটু ঘুরে আসতে পারি। তো সে পাহাড়ি বন্ধু বলে, না না, ওদিকে যাওয়ার কোনো দরকার নেই, এটা কোনো ব্যাপার না, ওই জায়গায় এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, ওইসব জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সুমন ওই পাহাড়ি বন্ধুকে খুব খোঁজাইতে থাকে, বলে যে তুই কবে যাবি, তোদের বাড়ি কবে যাবি, তো এরকম কথা বলতে থাকে। তো বন্ধু তাদেরকে অ্যাভয়েড করে। তো যাই হোক, এরকম কয়েকদিন ঘোরাঘুরির পর সুমন কিন্তু মাঝে মাঝেই তার বন্ধুকে পেলেই এরকম খোঁচাইতো। তো একবার বন্ধু বলে যে আমি যাচ্ছি, মানে এরকম, মানে 2 দিনের মধ্যেই তার যাওয়ার সময় তাদের বাড়ি। এটা পার্বত্য জেলার আরেক জায়গা, সুমনদের যেই জায়গা সেখানে আরেক জায়গা। তো সুমন কিন্তু অলরেডি এর মাঝেই প্ল্যান করছিল যে সে ঘুরতে যাবে কোথাও একটা, মানে অ্যাডভেঞ্চারে, মানে ওখানে গিয়ে ক্যাম্পিং করবে, যেটা করে পাহাড়ে মানুষ, নির্জন পাহাড়ে গিয়ে ক্যাম্পিং ট্যাম্পিং করে, এরকম ইচ্ছা আছে। তো বন্ধু যেহেতু তাদের বাড়িতে যাবে আর এরকম একটা জায়গার কথা শুনছে, সুমন বন্ধুকে বলে, দোস্ত আমরা যাবো, আমাদেরকে নিয়ে চল। তো বন্ধু বললো, হ্যাঁ যাবি, আমাদের বাড়ি যাবি, আমাদের ওখানে যাবি, ঘুরবি ওখানে। বলে যে না, আমি ওই জায়গায় যাবো। বন্ধু বলে, না, ওই জায়গায় গেলে তোরে আমি নিতে পারবো না। তো সে অনেক ধরে। তো বন্ধুকে বলে, আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, তুই আমার বলে দিবি, আমি যাবো। সে আর তার সাথে আরো 2টা বন্ধুর কথা সে বলে যে তারা যাবে। তো যাই হোক, বন্ধু তাদেরকে নির্দিষ্ট দিন দেয়। তো সুমনও তার অন্য বন্ধুদেরকে ম্যানেজ করে, তারাও বেশ ইন্টারেস্টেড, তাই এইসব ব্যাপারে বেশ আগ্রহী তারা। তো এরকম করে তারা, সুমন আর তার 3 বন্ধু আর সেই পাহাড়ি বন্ধু, তারা রওনা দেয় সেখানে। তো দিনের বেলা একটা সময় এসে তারা পৌঁছায়, খুব সকালে রওনা দিছিল তারা ওখান থেকে, এবং সেখান থেকে রওনা দিয়ে তারা মোটামুটি 11টা-12টার দিকে চলে আসে তার বন্ধুদের যেই গ্রাম সেখানে। তো ওখানে এসে একটা দোকানে তারা বসে। তো এটা একটা ছোট্ট দোকান, চা এবং টুকিটাকি জিনিস বিক্রি হয়, বাঁশের বেঞ্চি পাতা, পাশে একটা বড় আমের গাছ, এবং খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো ওখানে বসে সবাই ওরা গল্প করতেছে। তো বন্ধু বললো যে তোরা এখানেই বসবি নাকি, আমি আমার বাসায় খাবার দাবার আয়োজন করি, ওখানে চল। তো তারা বলতেছে, না পাহাড়ি বন্ধুরা, না দোস্ত, আজকে ওখানে না, আমরা যেহেতু ঘুরতে আসছি, ঘুরতে যাবো, তুইও চলবি আমাদের সাথে। তো বন্ধু বলে যে না, আমি তোদেরকে বলছি, তোদের ওইসব জিনিস আমি যাবো না। বলে, আরে তুই আমাদের সাথে চল না, আমরা তো এক জায়গায় থাকবো না, আমরা এরকম জায়গায় যাবো। তো পাহাড়ি বন্ধু লাস্টে অগত্যা রাজি হয়, বলে আচ্ছা চল, তবু আমি বাসায় দেখা করে আসি। তো তাদেরকে বসায় রেখে তার বন্ধু চলে যায় তাদের বাসায়। অনেকক্ষণ পর আসে, বসে মোটামুটি তৈরি হয়ে আসছে। তো বলে যে তোরা শিওর যে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবি না? বলে না, আজকে চল, আমরা যাওয়ার পথে তোদের বাসায় থামবো। তো এই বলে রওনা দেয়। তো তার বন্ধুর সাথে তারা চলতে থাকে, এবং বিভিন্ন কথা বলতে বলতে, মজা করতে করতে, এবং তার বন্ধুর যে পরিচিত রাস্তাঘাট, তাদের এলাকা, সেগুলো থেকে একসময় বের হয়ে চলতে চলতে পাহাড়ি পথে তারা চলে আসে। এবং এই পথ আস্তে আস্তে চলতে চলতে উঁচু নিচু হয়ে একসময় তার বন্ধু বলে যে এখান থেকে আমাদের নেমে যেতে হবে, একদম মানে ওই পাহাড়ি যে পায়ে চলা পথ, পাহাড়ের উপর দিয়ে, ওইটার উপর দিয়ে যেতে হবে।
এবং তোরা অমুক জায়গায়, তার বন্ধু বলে যে অমুক জায়গায় যে তোরা ক্যাম্পিং করবি, ওখানে থাকবো, আমিও থাকবো, আর তারপর আমরা চলে আসবো সবাই। তো বন্ধু বলে যে না, সুমন বলছে না, ওইখান থেকে চলে আসবো কেন, তুই না ওই যে বলছিস যে ওই যে জাদুঘরের বাসা আছে, বাড়ি আছে ওখানে। বলে আরে ওদিকে যাওয়া যাবে না, বলছি না। বলে যে না না, আগে চল আমরা যাই। তো বন্ধুরা তো টানাটানি করতে করতে, বন্ধুত্বের যে সম্পর্ক আর কি, সে বন্ধু গাইগুই করতেছে। তেরকম করে চলতে চলতে তার পাহাড়ির পথ ধরে পাহাড়ের উপর দিয়ে কোল ঘেসে ঘেসে যাচ্ছে, এবং একদম অন্যরকম লাগতেছে, সাথে তাদের সেই ক্যাম্পিং জিনিসপত্র এগুলো নিয়ে চলতে চলতে এক সময় একেবারে পড়ন্ত বিকেলে তার সেই পাহাড়ি বন্ধুর যে স্পটটা দেখাইছিল যেখানে ক্যাম্প করবো ওই জায়গায় আসে। বেশ নিরিবিলি ওই জায়গায়, পাহাড়টা একটা ছোট্ট টিলার মতো উঠে গেছে উপরে, এবং বেশ খোলা আশেপাশে, কিছু গাছগাছালি আছে, ঝোপঝাড় আছে ওইখানে। তো বলতেছে যে এইখানেই ক্যাম্পিং করতে পারবো, কারণ এই জায়গাটা দেখ মোটামুটি একটু সমান। তো ওইখানেই তারা তাঁবু কাটায় ফেলে, মোটামুটি বেশ বড় একটা তাঁবু, 5 জন থাকার মতো, বেশ ভালো স্পেশাল একটা তাঁবু ছিল তাদের। তো সেটা খাটায় সেখানে তারা সামনে এই আগুন জ্বালানোর জন্য ব্যবস্থা করে, এবং খুব আড্ডাবাজি হচ্ছে। তখন কিন্তু একেবারে পড়ন্ত বিকেল, এই সময় কাঠ পুড়তেছে, কটকট করে শব্দ হচ্ছে, আর গল্প করতেছে তারা টুকিটাকি যা যা শুকনা খাবার নিয়ে আসছিল, নুডলস আর অন্যান্য জিনিসপত্র যেগুলো সেখানে বানায় খাবে, সেগুলো নিয়ে গল্প করতেছে। আর এক বন্ধু তাদের মধ্যে লেগে গেছে রান্না করতে। তো এই সময় সুমন তার পাহাড়ি বন্ধুকে দেখতেছে যে সে একটা কর্নারে গিয়ে, টিলার একটা কর্নারে গিয়ে তাকায় আছে। ওই সময় সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সে হেঁটে গিয়ে দেখলো যে তার পাহাড়ি বন্ধু দূরের দিকে তাকায় আছে, যেখানে সূর্য অস্ত যাচ্ছে। তো ওই পাশে অনেক পাহাড় আছে, এরকম উঁচু নিচু অনেক পাহাড়। তো একটা জায়গায় সূর্যের আলো পড়ে বেশ ঝকমক করতেছে, মনে হচ্ছে চকচক করতেছে জায়গাটা। ওই পাশের অংশটা মনে হচ্ছে বেশ একটু কাটা, পাহাড়টার ওই অংশটা। তো সুমন জিজ্ঞেস করলো তার বন্ধুরে যে জায়গাটা তো অনেক সুন্দর রে, সূর্য ডুবতেছে, অন্যরকম লাগতেছে। তার বন্ধু বলে হ্যাঁ, ওই জায়গায় ইসের পাহাড়, ওই তান্ত্রিকের পাহাড় ওইখানেই কিন্তু। তো শুনে কেমন জানি লাগে সুমনের কাছে, বেশ ইন্টারেস্ট লাগে জায়গাটার, মানে এমন সন্ধ্যার আলোতে এমন লাগতেছে, দেখেই মনে হইতেছে রহস্যময়। তো সে তখন ওই পাহাড়ি বন্ধুরা বলে যে ওখানে যাবো কিন্তু। তো বলে না না না, যাওয়া যাবে না, খবরদার এগুলা বলিস না, আমরা এখানে ক্যাম্প করতেছি, এখানে বেশি হইলে কালকে একবার থাকবো আমরা, আর সামনে যে একটা ক্যাম্পে, তারপর চলে যাবো আমরা, ওদিকে আমরা যাবো না। তো তার বন্ধুর এই কথা শুনে সুমন আর কিছু বলে না, বলে আয়, টেনে নিয়ে আসে বন্ধুকে। তো আনার পর তারা রাতের বেলা বসে ওইখানে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করতে, দুষ্টুমি করতেছে। তাদের এই ওই ব্যাপারটা তারা ভুলে গেছে। তো এক সময় তারা যখন ঘুমাতে গেছে, সবাই মিলে ঢুকছে তাঁবুতে, সবকিছু গুছায়, তাদের জিনিসপত্র সবকিছু সুন্দর করে রেখে তাঁবুটাকে লক করে ঘুমাইছে। ঘুমাই গেছে, মানে গল্প করতে করতে একসঙ্গে ঘুমাই গেছে। কারণ তাঁবুর ভিতর অন্ধকার, আর পাহাড় তো এমনি অন্ধকার হয়ে যায় রাতের বেলা, সেখানে খুব একটা আলো নাই, চাঁদের আলো পড়লেও যতটুকু দেখা যায়, মানে বেশ অন্ধকার আর কি। তো ঘুমাই গেছে। তো অনেক রাতের বেলা ঘুম ভাঙছে সুমনের। সুমন শুনতেছে মনে হচ্ছে বাতাস বইতেছে, অনেক সমো বাতাস, মনে হচ্ছে তাদের তাঁবুটা কাত হয়ে যাচ্ছে মাঝে মাঝে বাতাসে, এত জোরে জোরে বাতাস বইতেছে। সে একটু অবাক হলো, মানে সেও তো পাহাড়ি এলাকায় থাকে, কিন্তু এরকম বাতাস, সে চিন্তা করলো যে হয়তো এই এলাকায় এরকম বাতাস হইতেই পারে। তার কাছে মনে হচ্ছে সমো করে বাতাস বইতেছে, সমো করে বাতাস বইতেছে। তো এর মধ্যে সুমন একটু অন্যরকম ফিল করলো, যে মনে হলো যে জিনিসটা স্বাভাবিক না, মানে এরকম কাত হয়ে যেতেছে, কি ঝড় হচ্ছে নাকি, এ তো ঝড়ের সিজনও না তখন, মানে সেপ্টেম্বর মাসের সময় সাধারণত ঝড় আসে না, আর পাহাড়ের উপর এইভাবে হয় না। তো সে আস্তে করে একটু এদিক ওদিক চাইলো, তাকায়। তো স্লিপিং ব্যাগের মধ্যে আছে, যে বুঝতে পারছে বন্ধুরা ঘুমাচ্ছে বেঘরে, সবাই ঘুমাচ্ছে। তো সুমন আস্তে করে সেই তার স্লিপিং ব্যাগ থেকে বের হয়ে আস্তে আস্তে মানে উঠে গিয়েছে, তার তাঁবুর চেন মানে জিপারটা নামায় দেয় আর কি, নামায় দিয়ে বাইরের দিকে তাকায়। তো বাইরে সে অবাক হয়ে দেখতেছে যে বাতাস তাদের এখানে নাই, মানে একদম, মানে অন্যান্য টুকিটাকি পাতাগুলো স্বাভাবিক, কিন্তু তাদের তাঁবুটা কিন্তু এখনো মনে হচ্ছে বাতাসে উড়ে যাবে এখান থেকে, এরকম একটা অবস্থা। তো সুমন মানে কেমন যেন একটু অবাক হয়ে গেল, তার কাছে ব্যাপারটা ভৌতিক মনে হলো। আর রাতের বেলা যে আলো আধারি, এটা তার কাছে আরো ভয়ঙ্কর লাগতেছে, কেন গাছের যে ঝোপঝাড়গুলা পাহাড়ের কাছে, সেগুলো মনে হচ্ছে কেমন যেন হালকা হালকা নড়তেছে, আর কেমন যেন মনে হচ্ছে কিছু একটা আছে ওইখানে। সুমনের বুকে একটু কাটা দিয়ে উঠছে, কারণ এই তাঁবু তো আসলে এত সিকিউর কোনো প্লেস না, আর এমনি বাতাসে এরকম দুলতেছে তার তাঁবু। তো হঠাৎ করে সে ফিল করলো যে মনে হলো যে তার পেছনে কে একজন মানে আছে, মানে তার ঠিক পেছনেই। তো সে ফট করে তাকাইলো, ঘুরে ঘুরে তাকায়, দেখছে তার যে পাহাড়ি বন্ধু সে বসে আছে, এরকম হাঁটু গেড়ে বসে আছে। হ্যাঁ, সে ঘুমায় আছে কিনা কে জানে, কিন্তু সে বসে আছে, কোনো নির্বিকার শব্দ নাই। তো সুমন একটু ভয় পেয়ে বলে, কিরে তুই এরকম করিস কেন বলে সে ফ্রেন্ডটাকে এরকম ধাক্কা দিচ্ছে এরকম হাত গায়ের মধ্যে। তখন ফ্রেন্ডটা মনে হলো সে একটা ঘুমের ভেতর থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে বলে কি যে
আমাদের চলে যেতে হবে এখান থেকে, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। তো সে বলে কি রে বেটা এখন কই যাবে, এখন রাত্রেবেলা বাতাস কি করছে এটা। সেই বন্ধু বলতে যাবে চলে যেতে হবে, এবং সে তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটাতে কিছু জিনিস বলতেছে। তো কিছু কিছু বুঝে সুমন, তো সুমন বুঝতেছে যে ভয়ের বাতাস, ভয়ের বাতাস, তো এটা বুঝতেছে সুমন। তো সুমন আর কোনো কথা না বলে আস্তে করে তাড়াতাড়ি জিপারটা লাগায় শুয়ে পড়লো। আর স্টিল সে যখন শুয়ে পড়ছে মনে হচ্ছে বাতাসের তোড় বা বেগ আরো বেড়ে গেছে, মনে হচ্ছে তাদের তাঁবু উড়ে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, সুমন মনে মনে দোয়া পড়তে পড়তে ঘুমায় গেল এক সময়, মানে আর কিছু তো করার নাই। তো পরের দিন সকাল হয়েছে, হওয়ার পরে সুমনে যখন ঘুম ভাঙছে দেখতেছে যে সে তাঁবুর মধ্যে শুয়ে আছে একা, তার বন্ধুরা নাই কেউ, দিন হয়ে গেছে, আলো ঢুকতেছে হালকা, আর দূর থেকে তার বন্ধুর কণ্ঠ শোনা যাচ্ছে, তার দুই বন্ধুর একজন। তো সে আস্তে করে তাড়াতাড়ি উঠে বেরোলো, ঘুম থেকে উঠে আস্তে করে তাড়াতাড়ি তাঁবুর বাইরে আসলো, এসে দেখলো দুই বন্ধু বসে আছে দূরে, পেছনটা দূরে, এর জন্যই একজনের কথা শুনতে পাচ্ছিল বেশি। তো সে ওরা দেখে জিজ্ঞেস করে এখানে সুমনকে বেরিয়ে থেকে উঠছস তুই? বলে হ্যাঁ। তো সুমন তার বন্ধুর কথা বলে, অমুক কোথায়, সে পাহাড়ি বন্ধুর কথা বলে, ও তো গেছে গা মানে ও আর যাইবো না, ও এনতার যাইবো না, ও রাত্রে কইছে যে ও নাকি এখানে কিসের আলামত পাইছে ওদের, তো এখান থেকে আর যাবে না। তো ও আমরাও বলছিলাম চল, অনেক রিকোয়েস্ট করছে, ও বলছে না, এবং ও আমাদের বলছে যে আমাদেরও চলে যেতে, মানে আয়সা ওরা খবর দিতে ওর বাড়ির কাছে আয়সা, এখানে আর না, মানে ও যাইবো না আমাদের সাথে। তো একটুখানি সুমনের কাছে খারাপ লাগে, বন্ধু এইভাবে তাকে না বলে চলে গেল। তো সে আবার বলতে যে আমার না বলে গেল গা, তোরে বলবো কি, তুই তো ওরা টানাটানি করত বেশি, ও তো মানে তুই ওরা নাকি সবসময় বলো যে তোর নাকি তোরে বলে যাইবো না, তুই কেন ওরা টানতেছস? যার যাওয়ার ইচ্ছা নাই, যাদের ধর ওর সমস্যা, ওইটা ভালো মনে করে না, ওদের এলাকায় এটা নিয়ে খারাপ একটা আছে, তুই কি লেগে ওরা টানস? তার বন্ধুরা তারা একটু বিষোদ্গার করে এরকম। তো সুমন তার বন্ধুদের বলে তোরা যাবি না? ওরা বলে যে হ্যাঁ আমরা যাবো, চল তুই যদি যাস সামনে, যেহেতু আসছি ঘুরতে এবং এর জন্যই তো আসছি। তো সুমন বলে তাহলে চল সব প্যাক আপ কর, আমরা এখন আর এমনি কিছু খাবো না, বিস্কিট টিস্কিট খায় না, তো চল। তো তখন তারা তিনজন হালকা পাতলা ফ্রেশ হয়ে এই বিস্কিট দিয়ে নাস্তা করে জিনিসপত্র প্যাক করে হাঁটা ধরে আবার। তো বুঝে যে বন্ধু চলে গেছে, মানে সুমন বুঝতেছে যে বন্ধু হয়তো তার কোন রকমের ফিল আছে, মানে কোন রকম সে অন্যরকম ফিল করে, যেহেতু তাদের এলাকা এবং এখানে নিয়ে কথা প্রচলিত আছে। আর কালকে রাতের এই ঝড়ো বাতাসটা একটা অন্যরকম ব্যাপার ছিল, এটা নিয়ে সুমনও একটু অবাক হইতেছে। এবং সুমন তার বন্ধুদেরকে বলে, তোরা কি বাতাসটা ফিল করছিস রাত্রে? বলে না, আমরা তো ঘুমাইছিলাম। বলে যে হ্যাঁ, কালকে রাত্রে খুব অবাক কাণ্ড, এরকম বাতাস হইতেছিল, এরকম ব্যাপার সে বন্ধুদেরকে বলে। তো তার বন্ধুরাও অবাক হয় যে আসলে মানে তারা তো এটা দেখেও নাই। তা বলে যে আসলে তো আমাদের যদি এরকম কিছু দেখে থাকি আর ও যদি বলে, আমাদের তো যাওয়া ঠিক না সামনে। শোন বলে, আরে ধর এগুলো নিয়ে এত ভয় পেলে তার হবো না, আমরা যাবো ওই পাহাড়েই যাবো, আমার দেখাইছে কোথায় পাহাড়, ওখানে যাবো, ওখানে যেয়ে আমরা ওখানে থাকুম, থেকে এক রাত ক্যাম্পিং করুম, পরদিন আমরা চলে আসুন, চল। তো বলে সুমন একটা আইডিয়া করে, সুমন এখান থেকে আবার তাকায় দেখে যে কিভাবে গেছে যে জায়গাটা দেখাইছিল বন্ধু কালকে। তো তারা যাচ্ছে এই পাহাড় থেকে নেমে, এই পাহাড়ি রাস্তা ধরে আবার যাচ্ছে, অনেক জায়গা দেখা যাচ্ছে বেশ মানে হয়ে গেছে, ডেন্সড হয়ে গেছে ঝোপঝাড়ে, সেগুলো আবার পরিষ্কার করে এগোতে হয়। এরকম করতে করতে লাস্ট যখন যাচ্ছে ওই জায়গাটার কিন্তু পথ একেবারে চলার মতোই ছিল না, মানে বেশ মানে ঝোপঝাড় নল খাগড়াগুলো সামনে চলে আসছে। এগুলো পরিষ্কার করতে করতে তারপর সামনে যাওয়া লাগছে তাদের, ওই ছোট এরকম মাসেটির মতো আছে, ওইটা দিয়ে পরিষ্কার করতে করতে একদম তারা আসছে। তো আসার পর সুমনের দুই বন্ধু পুরাই ক্লান্ত, তারা হাঁপাচ্ছে, এবং এই যে তাবু এগুলো নিয়ে বহন করতে সাথে এগুলো একটা হ্যাসেল, এত ভারী জিনিস নিয়ে চলাফেরা করা, সাথে আরো টুকিটাকি জিনিসপত্র আছে। তো তারা বলে যে বেশি পরিশ্রম হয়ে যেতেছে, কি কষ্টই, অলরেডি তো দেখা গেছে দুপুর শেষ। তো বলে হ্যাঁ, কিন্তু আমাদের সন্ধ্যার আগে পৌঁছাইতে হবে, এই জায়গা তো আসলে থাকার মতো না। যাস না কেমন, মানে একদম মানে পাহাড়ের নিচু জায়গাগুলো একদমই অন্যরকম, ওখানে থাকার মতো না, এবং মানে ভয় লাগে। যে একটা জায়গা দিয়ে আসছে, ওখানে ঝিলির মতো ছিল, ওই ঝিলি দিয়ে পানি যাচ্ছে, তো কেমন জানি লাগে। এবং বুঝে যেখানে ঝিলি থাকে সেখানে পশু পাখি কিন্তু পানি খেতে আসে, হিংস্র পশু আসে, তারা জানে। আর পাহাড়ের এরকম গহীনে ঢুকে গেলে সেখানে কিন্তু যে কোনো মানে তাদের পাহাড়ি বন্য পশুই থাকতে পারে, এটা আমরা প্রেডিক্ট করতে পারি এরকম না, আবার পোকামাকড় আছে ভয়ের অনেক। তো যাই হোক, তারা চলতে এক সময় মানে একেবারে বিকাল পড়ে গেছে, মানে অন্ধকার হয়ে আসছে, তখন সুমন আন্দাজ করে যে ওটা তো উপর থেকে দেখছিল, কিন্তু আন্দাজ করে যে এই যে সামনে পাহাড়টা, ওইখানে এটাই হলো জাদুঘরের পাহাড়। আর পাহাড়টা এখান থেকে দেখতেই যেন একটু কেমন, অনেকটা মনে হয় যে একটা বড় পেয়ালা উল্টা করে রাখলে যেরকম সেরকম, খুব বেশি যে রাফ এটার শরীর সেরকম না, মনে হয় যে মসৃণ ভাবেই নামছে। আর ওই পাশটা মনে হচ্ছে যে ওই পাশের অংশটা মানে কেটে গেলে যেরকম লাগে, ওটা পাথরগুলো ওইরকম, ওখানে আলো পড়ে আর কি। এবং এই শেষ
বিকেলেও মানে একদম যখন নাকি সূর্য ডুবে যাচ্ছে এই সময় কিন্তু ওখানে আলো পড়তেছে, এটা সুমন বুঝতে পারতেছে যে ওখান থেকে একটা রিফ্লেকশনের মতো আসতেছে। যাই হোক ওঠা শুরু করে। এই পেয়ালার মতো মসৃণ থাকার কারণে এটাতে উঠতে অনেক সমস্যা হচ্ছে তাদের। অনেক খুঁজে খুঁজে একটা জায়গায় একটু খাজের মতো আছে, বুঝতে পারছি যে এখান থেকে ওঠা যায় চাইলে, কিন্তু বাকি জায়গাগুলো মনে হচ্ছে যে একদমই মানে ওখান থেকে উঠতে গেলে যে কোনো সময় পা পিছলা পড়ে যেতে পারে, এই যে তাবু টাবু এগুলো নিয়ে ওঠার মতো না। তো যাই হোক ওই যে জায়গাটা একটু খাদের মতো আছে ওখান থেকে ওরা ওঠা শুরু করে এবং একদম মানে কঠিন অবস্থা, ঘাম টাম বেরোয় একাকার অবস্থা হয়ে গেছে, পরিশ্রমে মানে একদম সবাই ক্লান্ত। এবং যখন তারা পাহাড়ের উপর উঠছে তখন মোটামুটি অন্ধকারই বলা যায়, চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো উঠে মনে হইতেছে এইখানে আর একটা জগৎ, বেশ অনেক গাছগাছালি পাহাড়ের উপরে। এই জায়গায় মনে হইতেছে একটা জঙ্গলের মতো এবং বড় বড় শাল সেগুন গাছ আছে ওখানে উপরের দিকে, এবং এর মাঝ দিয়ে হেঁটে যেতে হবে, কারণ ওইখানেই যে বসা যাচ্ছে সেরকম না, ওইখানে গেড়ে বসার মতো অবস্থা না, গাছগাছালি দিয়ে ঘেরা। তো ওইটার উপর দিয়ে হাঁটা শুরু করলো তিনজনে, হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সামনে। মানে এই যে পায়ে চলা পথের মতো একটা আছে, এটা খুবই আশ্চর্য যে এখানে আবার পায়ে চলাটা পথের মতো আছে, এবং ঠিকই তারা বুঝতে পারছে যেখান থেকে তারা উঠছে ওইখান থেকে উঠেই কিন্তু পায়ে চলা পথের মতো সরু জায়গাটা, আর দুই পাশে ঘন গাছগাছালি, বড় বড় শাল সেগুন গাছ, এবং এর মাঝে কিন্তু অন্ধকার। মানে যেহেতু বেলা পড়ে গেছে, শুধু পাহাড়ের পশ্চিম দিকে ওই জায়গাটা খোলা, ওই জায়গাটা একদম নিচু, মানে ঢাল, মানে এই পাহাড়ের ওই পাশে হচ্ছে কিন্তু বিশাল ঢাল নিচে গিরিখাতের মতো, মানে একদম নিচু বেসিনের মতো। ওই পাশ থেকে সূর্যের আলো এসে পড়ছে পশ্চিম দিক থেকে, সেটাও হেলে পড়ছে। ওইখানে কিছু আলো গাছের ওই পাশে লাগাতে কিছু আলো এখানে ঢুকতেছে, অন্ধকার, এবং এর মাঝেই মনে হচ্ছে কিছু পাখি ডাকতেছে। পাখিগুলা ডাক নাম আসলে সুমনরা জানে না কি পাখি এগুলা, মানে এই পাখিরা চিনো না, ডাকগুলা অন্যরকম। তো যাই হোক মানে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। তো হাঁটতে হাঁটতে সামনে যেতে যেতে এক জায়গায় তারা বের হয়ে আসলো। এই জায়গায় গাছগাছালি একটু ফিকে হয়ে গেছে, একটু ফাঁকা জায়গা আছে, বড় বড় ঘাসের মতো। আর তার ওই ঘাস ওগুলোর ওই পারে গিয়ে দেখতেছে একটা বাড়ির ভগ্নাংশ, মানে বাড়িটা এখন আর ইনট্যাক্ট নাই। বোঝা যায় যে একসময় এখানে একটা ঘর ছিল, তার কিছু অংশ পাকা, কিছু অংশ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা আর কি, উপরে মনে হয় টিন টালি এগুলো দিয়ে করছিল আর কি। এখন ঠিক মতো বোঝাও যাচ্ছে না যে কি কি দিয়ে করছে ওখানে, বাট অন্ধকার হয়ে গেছে দেখে আরো বেশি অন্যরকম লাগতেছে। মানে ওই বাড়ির জবকাঠামোটা এটাই ভৌতিক লাগতেছে, বেশ ভৌতিক। তো সুমন বেশ খুশি বাসাটা দেখে, তার বন্ধুরা ভয় পাইছে, চুপ হয়ে গেছে, সে বেশ খুশি। সে বলে, আরে দেখছস আসছি শেষ পর্যন্ত, এটাই তো অ্যাচিভমেন্ট বেটা, এখানে আসছি দেখছস কি অবস্থা। তো বন্ধুরা বললো যে আসছি, কিন্তু দেখে তো মনে হইতেছে যে ভয়ঙ্কর জায়গা, মানে খুবই ভয়ঙ্কর। তো বন্ধুরা বলতে থাকবি কই, এখানেই তাবু করবি নাকি ভিতরে যাবি, বাসার ভিতরে থাকবি? সুমন কয় না, বাসার ভিতরে থাকা ঠিক হবো না, বাসা এটা জাদুঘরের বাসা, আবার কি আছে না আছে। তাদের বন্ধুর কথা বললো, পাহাড়ি বন্ধু, সেও তো বলছে যে এরকম ফার্স্টে না ঢুকি, আমরা এখানেই থাকি, এখানে একটু খোলা জায়গার মধ্যে আমরা তাবু ফেলি আয়। তো এক বন্ধু বলতেছে আগে ক্যাম্প ফায়ার তৈরি কর, আগুন জ্বালাইতে হবে, আগুন না জ্বালাইলে এখানে কেমনে কি, এবং কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ওখানে। তো বন্ধুরা ওই জায়গায় পাতা জড়ো করলো, আর সুমনও যে ডালপালা কালেক্ট করলো। তো অন্ধকার হয়ে গেছে, তো সে যেখান থেকে ডালপালা নিচ্ছিল, মানে ছোট ছোট এই যে শুকনো ডাল টাল কুড়ায় নিতেছিল, এখানে তার কাছে মনে হলো যে সে যেখানে কুড়াচ্ছে ওই পাশে কেউ একজন সরে গেল। সে স্পষ্ট ডাল ভেঙে যাওয়ার, মানে মটমট পাড়া দিয়ে ভেঙে যাওয়ার, আর পাতা শুকনা পাতা পাড়া দিয়ে গেলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ পাইছে। তো সুমন একটু ভয় পাইছে, সে আবার চিন্তা করলো যে এখানকার মানে আদিবাসীরা কেউ তাকে দেখতেছে নাকি, বা কোনো ব্যাপার আছে নাকি এখানে, এটাও সে ভয় পাইছে। তো মানে এই জায়গাটা সে আসলো, সে তো আসলে ওইভাবে কারো কাছে বলে আসে নাই, কিছু নাই। তো যাই হোক তারপরও সে মানে ভয়ে ভয়ে ডালপালা নিয়ে সে চলে আসছে। তখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে, সে অলরেডি তার বন্ধুদের ওই খোলা জায়গায় পাতা টাতা জোগাড় করে তারা যে আগুন জ্বালার জন্য ই করতেছে, ওই জায়গাটা সে বুঝতে পারছে যে ওই জায়গাটা তার বন্ধুদের অবয়ব দেখতে পাচ্ছে সে, আর বড় বড় গাছের অবয়ব। আর সে ডালপালা নিয়ে আসলো, এনে এখানে ফেললো, ফেলার পরে তারা ওখানে আগুন জ্বালার চেষ্টা করলো। অনেকক্ষণ চেষ্টা করছে, আগুন জ্বলেই না। খুবই মানে অবাক করা কাণ্ড যে আগুন জ্বলতেছে না। তার বন্ধু বলে যে আগুন তো জ্বলতেছে না রে বেটা, আমি কি করুম, মানে আমার ম্যাচগুলো সে তারা যতবারই করে ঠোসে মনে যায় ফুস করে উঠে, ম্যাচ নিভে যায়, আগুন জ্বলে না। তো সুমন বলে যে এখন এটা তার কিছু করার নাই, এখন দেখি কি করা যায়, এখন বিপত্ত আলো আগুন ছাড়া থাকা যাবে না, এটা কেমনে কি। তো বলে যে এখানে তোরা আনছস না, কেরোসিন আনছস না? বলে কেরোসিন মানে কি ওই যে লাইটারের ফ্লুইড নিয়ে আসছিল একটা ইসের মধ্যে, টিনের কোঠায়। তো বলে ওইটা ঢাল, এখানে পাহাড়ার পর ঢাল, ভালো করে ঢাল। তো ঢালছে, ঢালার পরে
সুমন তার ওইখান থেকে মানে 2টা কাঠি ছিল, মানে বিসমিল্লাহ বলে যে একটা কাঠিতে জোরে মারলো, তা আগুনটা ঠাস করে জ্বলে উঠছে, ওইটাই ফেলে দিল, ওখানে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। আগুন জ্বলার পরে মানে কেমন জানি মানে পাতা পটপট করে পুড়ে মানে বেশ আগুনটা লকলকায় উঠছে সামনে, যে মানে আগুনের এই জিনিসটা একটু অন্যরকম লাগতেছে। দুই পাশে গাছপালা চারিদিক দিয়ে চেয়ে আছে। তো সুমন বলে যে হেভি অ্যাডভেঞ্চারাস দোস্ত, কঠিন কঠিন। তো তারা ওইখানেই ওই জ্বালা ওইখানে বসলো এবং ঠান্ডা ভাবটা ছিল একটু কেটে গেল। তো তাদের এই ক্যাম্প ফায়ারের আলোতেই দূরে ওই বাসাটার গায়ে পড়তেছে, বাসাটার যে বাইরে আবার একটা বাউন্ডারি মতো করছিল, বাউন্ডারির ভেতর দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জায়গাটা হালকা আগুনের আলোতে, কাপা কাপা আলোতে, আগুন আলো তো এক স্থির না, কাঁপে। এটাতে জানি বাসাটার আরো ভয়ঙ্কর লাগতেছে তাদের কাছে, কেমন জানি মনে হচ্ছে ভয়ের একটা ব্যাপার লাগতেছে। তো যাই হোক, তারা 3 জন ওখানে বসে গল্প গুজব করছে। তো সুমন বলতেছিল যে জাদুঘরের এই ঘটনাটা বলছিল না অমুক, তখন বলছে না, তার এক বন্ধু বলতেছে যে এগুলো নিয়ে আর আলাপ করিস না, এগুলো বাদ, এখন আমরা এখানে আসছি জাস্ট আড্ডা দিমু, ক্যাম্পিং করতেছে, গল্প গুজব করি, ওইসব আলাপ বাদ, জায়গাটা জানি কেমন। তো যাই হোক, কিন্তু তাদের কেন জানি আড্ডাটা জমতেছে না, রাতের বেলা বেশ মানে বোরিং লাগতেছে নিজেদের কাছে, মনে হচ্ছে যে এখানে অনর্থকই তারা আসছে, মানে কেন জানি তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করতেছে 3 বন্ধুর মধ্যেই। তো তারা বললো যে তাবু খাটায় ফেলি আয়। তো তাবু খাটায় ফেললো, তাবু খাটায় ফেলার পর তারা এমনকি প্ল্যান করছিল এখানে সে নুডলস রান্না করবে, তা রান্না করারও তাদের মুড নাই। ওই আগুনের মধ্যেই তারা ওখানে করে ওই পানি গরম করলো, করে জাস্ট তাদের কাছে ইনস্ট্যান্ট নুডলস ছিল, এটা সিদ্ধ করে খেয়ে নিল। খেয়ে বলতেছে যে আয় ঘুমায় যাই। তো সুমনের একটু মানে অস্বস্তি, সে কিন্তু এতটা ফিল করে, সে চাচ্ছিল যে এখানে বসবে, আড্ডা দিবে, ভৌতিক গল্প গুজব হবে, ওই বাসাটার আশপাশে একটু হাঁটবে, রাত্রেবেলা বাসায় ঢুকবে না, হাঁটাচলা করবে, বোঝার চেষ্টা করবে। কিন্তু তার বন্ধুদের একদমই আগ্রহ নেই, তারা তাবু মোটামুটি খাটায়, সুমনও হেল্প করলো, তারা ঢুকে গেছে তাবুর ভিতরে। সুমনও কিছুক্ষণ বসে থাকলো তাবুর এই জিপারের সামনে, দরজার সামনে তাকায় দেখতেছে, ওই বাসাটা দেখতেছে, আশপাশ দেখতেছে। তার নিজেরও বেশিক্ষণ আর ভাল লাগলো না, সে দেখছে যে বুঝতে পারছে যে আকাশে একটা চাঁদ উঠছে, চাঁদের হালকা ম্লান আলো সেখানে পড়ছে, মেঘের আড়াল দিয়ে মানে মেঘ চলাচল করতেছে চাঁদের উপরে, ম্লান আলো পড়ছে, তার কাছে আগ্রহ আর লাগলো না। আর সে খুব আশ্চর্য হয়ে দেখলো যে একটা ক্যাম্প ফায়ার তৈরি করলে সাধারণত অনেকক্ষণ জ্বলে, তাদের যে ক্যাম্প ফায়ার আগুনটা খুব দ্রুতই নিভু নিভু হয়ে গেল, মানে একদম নিষ্প্রভ হয়ে গেছে, নিভে যাবে এরকম। তো সুমন চিন্তা করলো যে ঠিক না, এখানে তো মানুষজন এড়ায় চলে আসেও না, আমরা একদিন পর আমরা আসছি এবং এটা ঠিক না, এভাবে এখানে জায়গা থাকাটা ঠিক না, আমি ঢুকে যাই তাঁবুতে। সে নিজেও চিন্তা করে তাঁবুর জিপার লাগাই দিয়ে সে শুয়ে পড়লো। তো শুয়ে পড়ে সে বন্ধুদের জিজ্ঞেস করছে কি রে, কি অবস্থা সেই। তো মানে গল্প দেখতে বন্ধুরা খুব একটা উত্তর দিতেও খুব একটা আগ্রহী না, তারা ক্লান্ত। সে এক পর্যায়ে বুঝলো যে বন্ধুরা ঘুমায় পড়ছে, সে নাক ডাকার শব্দ শুনলো, কিন্তু সুমনের ঘুম আসতেছে না। সে অনেকক্ষণ চুপচাপ এরকম শুয়ে আছে, তার ঘুম আসতেছে না। তো এক সময় এরকম থাকতে থাকতে ঘুমায় গেল সে। হঠাৎ তার ঘুম ভাঙলো চিৎকারে, তার ডান পাশ থেকে তার বন্ধু চিৎকার করে উঠছে। তো সুমন লাফ দিয়ে উঠছে, চিৎকারে চলে ভয় পেয়েছে খুব। তো উঠে এসে বুঝতেছে যে একবার অন্ধকার তাঁবুর মধ্যে, এবং তারা কিন্তু যখন ঘুমাইছিল তাদের সাথে একটা চার্জ লাইট ছিল যেটাকে একদম আলো ঘুমায় তারা রেখে দিছিল পাশে। এখন দেখতেছে যে ওই আলো বন্ধ, ঘুরঘুরটি অন্ধকার তাঁবুর ভিতরে। তো এর মধ্যে তার বন্ধু চিৎকার করছে, উফ উফ করতেছে। তো সে বলে কি হয়েছে তোর হাত, সে বলে আমার হাত। তো সুমন তাড়াতাড়ি যে মানে হাত দিয়ে থাবা দিল, তার আরেক বন্ধু উঠে গেছে, থাবা দিয়ে চার্জ লাইটটা নিয়ে তারা ওই চার্জ লাইটের লাইট জ্বালালো। দেখতেছে যে একদম ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে, টিম আলোতে জ্বলতেছে ভিতরে। তো এই আলো জ্বলতেই সুমনের ডান পাশে যে বন্ধু ছিল সে একদম চিৎকার করে হাতটা সামনে এনে বলতেছে আমার কবজিটা মনে হচ্ছে কেউ মোচড়ায় ভেঙে দিতেছে। তো তাড়াতাড়ি সুমন হাত দিয়ে ধরলো, তার বন্ধুও ধরলো, ধরে দেখলো যে হাতের এই জায়গাটা, কবজির উপরটা একদম লালচে হয়ে গেছে, মনে হচ্ছে যে মানে কেউ জোরে এমন ভাবে চাপ দিচ্ছে যে রক্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সে হাত নাড়াই দিয়ে পারতেছে না, বলতেছে যে আমার হাতটা মনে হয় কেউ মোচড়ায় ভেঙে দিল, এরকম একটা অবস্থা। তো তার বন্ধু তাড়াতাড়ি ওখানে চেপে ধরলো এবং সুমন ওই জায়গায় ধরে তাকে ওখানে ম্যাসাজ করে দিল। এবং তারা বললো যে এটা কেমনে কি হইলো বুঝলাম না, তোর হাত মনে হয় বেমনে পড়ছিল, তুই কি মানে শরীরের নিচে তোর হাত বেমনে ভাবে পড়ছিল মনে হয়। তো বন্ধু বলে যে না, আমি তো হাত এমনি রাখছি, হঠাৎ করে হাতের মধ্যে প্রচন্ড মনে কে যেন এরকম চাইপা মোচড়ায় দিল, এরকম লাগলো। এগুলো বলতে শুন বলে আরে না, তোর হাতের নিচেই পড়ছিল, তুই বেমনে মনে পড়ছস, আর এটা কেমনে হবে, আর তাবু তো সিল করা, জিপার লাগানো। হঠাৎ করে মনে হলো তাদের তাবুর উপরে কিছু একটা পড়লো, থাপ করে, মানে এমন ভাবে পড়ছে মনে হয় তাবুর মানে একদম ভেঙে যাবে, উপরের যে বাঁকানো এইগুলো বলে ভেঙে যাবে, এরকম করে থাপ করে বসে পড়লো। আর তারপরে মনে হলো তাদের তাবুর উপর অসংখ্য ইটের বৃষ্টি হওয়া শুরু হলো।
মানে মানে জোরে জোরে ছোট ছোট নুড়ি ইট পাথর টাইপের যেগুলো আছে সেগুলো উড়ায় পড়তেছে, এগুলো গায়ের মধ্যে, তাবুর মধ্যে সৎ সৎ করে লাগতেছে এসে এক একটা। তো ভয়ে তারা ইয়ে গেছে, এবং এত জোরে এসে 2-3টা লাগলো, মনে হলো যে তাবু উড়ে যাবে মাথার উপর থেকে। তো ভয়ে 3 বন্ধু একসাথে ধরে তো সুমন দোয়া পড়া শুরু করলো, মানে 2 বন্ধুকে ধরে নিয়ে তারপর দোয়া পড়তে দোয়া পড়, একদম তারা হয়ে গেছে। এবং তার তাবুর উপর মনে হচ্ছে একেবারে রীতিমতো পাথর বৃষ্টি বা ইট বৃষ্টি হইতেছে, এরকম অবস্থা। তো প্রচন্ড ভয় পেলো ওরা, অনেকক্ষণ ভয়ের চোটে একদম চুপে থাকলো এবং অনেকক্ষণ ধরে এরকম পড়লো। পড়ার পরে থেমে গেল আর কি, এক সময় সেই ইট বৃষ্টি থেমে গেছে, এর মধ্যে বিড়বিড় করে দোয়া পড়তেছে। তো তখন হঠাৎ করে সুমনের মনে হলো তাদের তাবুর আশপাশ দিয়ে মানে কোনো প্রাণী ঘুরতেছে। এটা তার কাছে ফিল হলো যে কোনো প্রাণী ঘুরতেছে, মানে হিংস্র কোনো প্রাণী যদি কোনো কিছুকে সার্কেল করে ঘুরে, সেরকম একটা ফিল হইতেছে। মাঝে মাঝে তাদের তাবুর আশপাশের মনে হচ্ছে যে এই যে ছোট ছোট ডালপালা মটমট করে ভাঙতেছে, যেগুলো থাকে শুকনা পাতা গাছের নিচে পড়ে থাকে এগুলা, এবং শুকনা পাতাও যে পাড়ায় যাচ্ছে কেউ সেটাও বুঝতে পারতেছে। আর এর মাঝে তাদের যে চার্জ লাইটটা ছিল, চার্জ লাইটের যে আলোটা সেটা ডিম হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে কোনো সময় নিভে যাবে। তো সুমন দোয়া পড়তেছে এবং দেখলো নিজের অজান্তে বন্ধুরাও 2জন দোয়া পড়তেছে ফিসফিস করে। তো এক সময় তাদের এই তাবুর লাইটটা নিভে গেল, যে চার্জ লাইটটা, একদম ডিপ অন্ধকার। এর মধ্যে হঠাৎ করে মনে হলো যে বাতাস শুরু হলো কালকের মতো, এবং বাতাসটা এসে মনে হচ্ছে তাবুটাকে উড়াই নিয়ে যাবে, এরকম অবস্থা। মানে একদম বাতাসের মানে হুইসেল শুনতেছে তারা, যে হুইসেল যে বাতাস যে করে চলতেছে সেরকম সমস্যা করে। তো মানে ভয় পেয়ে গেল, মানে মনে হচ্ছে যে সুমনের কাছে উড়াই নিয়ে যাবে। সুমন মনে মনে বলতেছে যে আমার এখানে আসা উচিত হয়নি, সে তবা করতেছে মনে মনে। তো এরকম করতে করতে কতক্ষণ গেল বলা যাবে না, এক সময় মনে হলো এটা থামলো, এবং আসলে তারাও একদম ঝিমাই গেছিল। তাদের আসলে মানুষের এক সময় মানুষ সমর্পণ করে, আত্মসমর্পণ করে নিজেকে, যে আসলে তারা কিছু করার নাই, দোয়া পড়তেছে, বসে আছে চুপচাপ ঝিমায়, এবং বন্ধু 2জনও পড়ে গেছে পাশে, তারাও মানে ঘুমের মতো। সুমনও ঘুমায় গেল এক সময়। তো ঘুম ভাঙছে দিনের বেলা, তখন তাবুতে আলো এসে ঢুকছে, মানে তাবুর দিয়ে বোঝা যাচ্ছে এখান থেকে আলো। তো উঠে সুমন দেখলো বন্ধু 2জন ঘুমাচ্ছে তখনও, তো ওদেরকে উঠাইলো, ডেকে উঠায় বলে চল তাড়াতাড়ি এগুলো বের কর। তো বের করলো সবাই, বলে যে কিচ্ছু খাওয়া দরকার নেই, সব প্যাক কর, আমরা চলে যাবো এখান থেকে। তো সবকিছু প্যাক করছে, তখন তারা মোটামুটি প্যাক করে ফেলছে সবকিছু। তখন সুমন বললো যে একটা রাউন্ড মারি বাসাটার পাশ দিয়ে, দেখি আসছেই যখন একটু দেখা যায় কি আছে ভিতরে। তো বন্ধুরা বলে যে না দোস্ত, ভিতরে যাবো না, ভিতরে যাওয়ার দরকার নেই। সুমন বলে আরে পাশ দিয়ে হেঁটে যাই। তো বলে আচ্ছা ঠিক আছে। তো সবাই মিলে হেঁটে হেঁটে আস্তে আস্তে গেল বাসাটার কাছে। ওই যে দেয়ালটা ছিল, যে ভগ্ন দেয়ালের পাশ থেকে দরজা, আগে মনে দরজা ছিল, এখন দরজা নাই, ওইটাতে ঢুকলো। তো ঢোকার পরে যে তাদের কেমন লাগতেছে, উঠানটার কম্পাউন্ডের মধ্যেই কেমন জানি 2-1 জায়গায় দেখলো যে এরকম ইট মতো এরকম সাজায়, মানে ইট এবং পাথর দিয়ে আর কি কেমনে সাজায় কিছু আকৃতির মতো বানায় রাখছে। সেগুলো কেমন জানি দেখতে বেঢপ আকৃতির কিছু কিছু জিনিস বানায় রাখছে খোলা জায়গায় উঠানের মধ্যে। তো তারপর উঠে তারা যখন নাকি বাসাটার মূল একটা বারান্দার মতো আছে ওইখানে উঠলো, গাটা কেমন ছমছম করে উঠছে। তো সুমনের বন্ধু বলতেছে যে আমাদের মনে আর যাওয়াটা ঠিক না, আর যাইস না, চল জায়গা। সুমন বলে যে না চল আর একটু দেখি সামনে কি আছে। সুমনের কিউরিয়াসিটি একটু বেশি। তো হেঁটে হেঁটে গিয়ে তারা দেখলো যে ওই রুমের যে মূল ঘরের যে দরজাটা ওইটা বাঁশ দিয়ে বানানো ছিল, সেগুলো ঝুরঝুর হয়ে গেছে, বাঁশটা কাত হয়ে গেছে, এরকম মানে খুবই ভগ্ন জমাটা শেষ, কালের বিবর্তনের শেষ। তো ওইটাকে তারা ঠেলা দিল। তো সরে না 2-3বার ঠেলা দিতে ওটা সরে গেল। সরে যাওয়ার পর মনে হচ্ছে যে একদম কেমন বোটকা গন্ধ, আর একদম কেমন জানি ঠান্ডা একটা অবস্থা সেই জায়গায়। তো সুমনি উকি দিল, আগে বন্ধুরা সাহস পাইতেছে না, সুমনি আগে উকি দিল। অন্ধকারে চোখটা শুয়ে আসছে, দেখতে পেলো যে মানে যতটুকু এখান থেকে যতটুকু আলো গেছে, ঘরের মধ্যে কিন্তু অন্ধকার, বেশ অন্ধকার, এবার কিছু দেখা যাচ্ছে না, কারণ এই দেয়ালগুলো সম্ভবত কাদা মাটি লেপে পাকা করা হয়েছিল। তো এখান থেকে দেখতে পেলো যে ফ্লোরের মধ্যে কিছু জিনিসপত্র পড়ে আছে, এর মধ্যে মনে হইলো মানে হাড় গোড়ো আছে কিছু, এগুলো ঠিক মতোই করতে পারলো না। ওই পাশ থেকে মনে হলো যে কেমন একটা কণ্ঠে কেমন জানি একটা শব্দ করলো কেউ ঘরের ভেতরের রুম থেকে, কেমন জানি এটা মানে ইনহিউম্যান একটা শব্দ। এই শব্দটা শোনার পর আর ওইখানে থাকার মতো সাহস 3জনের কেউ নেই, জেনে দৌড় দিয়ে বেরো আসছে। ওরা বেরো এসে দৌড়া এসে পাহাড়ের ওই কর্নার আসছে নামার জায়গাটা, বলছে এখান দিয়ে তো খুব সাবধানে নামতে হবে, কিন্তু ভয় পাইতেছে। 3জনই হাঁচড়ে পাঁচড়ে খুব কষ্টে ওখান থেকে নামলো। নেমে ওই পাহাড় পার হয়ে তারা সেই যে প্রথম পাহাড়ে আসছিল ওইখানে আসলো। ওখানে এসে সে দেখতেছে যে তার সেই পাহাড়ি বন্ধু
সাথে তার দুজন বন্ধুকে নিয়ে ওখানে বসে আছে, তাদের জন্য অপেক্ষা করতেছে। তো সুমন্ত পাহাড়ে উঠতে উঠতে সে বন্ধুকে দেখে মানে চিল্লাচিল্লি, মানে তার মানে একটা কৃত্রিম রাগ আর কি, বেটা তুই আরে ফালাই তুই চলে গেছিস, তো না কি ব্যাপার? তো তার বন্ধু বলতেছে যে আরে আমি জানি যে তুই ওটে যাবি, তাই ডরাই ফিরে যাবি এখানে, আমি তোর জন্য বসে আছি এখানে। তো যাই হোক, সে তাদের মধ্যে কথাবার্তা হয়। তো বলে যে ওখানে কি দেখছ? তো সে বলে যে ওখানে দেখছি মানে ওখানে অনেক ঘটনা ঘটছে। যাই হোক, তারা মোটামুটি এখানে বসে গল্প শুরু করে। এর মধ্যে বিকাল গড়া যাচ্ছিল, তো তার বন্ধুরা আবার ওখানে তাবু করে। তাবু করার পর ভয় ছিল, তাবু করতে সাহস পাইতেছিল না সুমনরা। তার বন্ধু বলে না, আরে ডর নাই, এখানে ভয় পাইস না, এখানে অসুবিধা নাই। আর ওই যে তার সাথে দুজন বন্ধু আসছে, ওরা অনেক কিছু জানে এখানকার সম্বন্ধে, এবং তারা ওখান থেকে অনেক খাবারের জিনিসপত্র নিয়ে আসছে। বলে আজকে আমরা পিকনিক করবো, যে তোরা তো এখানে আইসা এখনো পিকনিকের মজা পাস নাই, আজকে পিকনিক করবো, এই 2 দিন তো কি খাইছো উল্টা পাল্টা। যাই হোক, তারা জিনিসপত্র নিয়ে আসছিল, ওখানে তারা রান্না বাড়া করলো এবং খাওয়া দাওয়া করলো। এবং ওই দিন রাতে আর তেমন কিছু হয় নাই, এবং অনেক ঘটনা শুনলো আরো সুমনরা এখানে বসে, পাহাড়ের ঘটনা এবং ভয়ের ঘটনা। এবং তার বন্ধু বলল যে ওখানে যে তোরা ভালো মতন যে ঘুরোস নাই বা ওখানে যে ঢুকোস নাই, ভালো করছোস, ওই ঘরের মধ্যে ঢুকলে কিন্তু বাবা তোর কাম ছিল, ওই জায়গা খুবই খারাপ, ওই জাদুঘরের ওই জায়গা খুবই খারাপ, খারাপ জিনিস আছে যে ওখানে দেওয়া আছে, যেগুলো বলে। যাই হোক, পরদিন তারা ওখান থেকে ব্যাক করে চলে আসে, এবং বেশ ভয় লাগতো সুমনের কাছে। ওইখানকার স্মৃতি মনে পড়লো। বেশ কিছুদিন সে বেশ একটা মানে ভয় একটা আবহাওয়ার মধ্যে ছিল, একলা রাতের বেলা থাকতে তার ভয় লাগতো, সেই স্মৃতিগুলো মনে পড়তো। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। তাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাজমুল। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের রিকা গ্রামে। তো ওনার নানারা হচ্ছেন 4 ভাই, আর ওনার নানির 2টা জা, মানে তারাও ওনার আসলে নাজমুল ভাইয়ের নানি হয় আর কি বলতে গেলে। তো তারা নাকি একজনের কাছে আরেকজন বলা বলি করছে, কিরে আমাদের বাড়িতে যে একটা দেও আছে, আমাদের চোখের সামনে তো পড়ে নাই কোনোদিন। এই কথা বলতে বলতে তারা 2জন বাড়ির পেছন দিকে পুকুর দিকে যায়। ওই পুকুরটা যেই পজিশনে, তার আশপাশ দিয়ে বেশ জঙ্গলের মতো হয়ে গেছে, প্রচুর গাছগাছালি রয়েছে। ওরা 2জন গিয়ে দেখে বিশাল বড় লম্বা একজন বৃদ্ধ লোক, তার গায়ের চামড়া একদম ঝুলে পড়েছে, মাথাটা নিচু করে কিছু একটা করছে, আর হাত দিয়ে মানে হাতের আঙ্গুল দিয়ে কিছু একটা নাড়াচাড়া করছে, আঙ্গুলগুলো বেশ লম্বা লম্বা। তো এই কাণ্ড দেখে ওই 2 নারী তো ভয় পেয়েছেন, ওরা চিৎকার করতে করতে বাড়ির ভিতরে ঢুকেছেন এবং সবাইকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসার পর দেখে যে ওইখানে ওই বৃদ্ধ লোকটাও নাই, আর উনি কি করছিলেন সেই জায়গাটাও আসলে একদম স্বাভাবিক আর কি। আসলে এই লোকটা কে ছিল, এটা তো গেল একটা বিষয়। একদিন হয় কি, নানাদের পাশের ঘরের এক মহিলাকে জিনে ধরেছে। তো কবিরাজ আসে, ঝাড়ফুঁক করে টাকা নিয়ে চলে যায়, কিন্তু জিন আর হাজির করতে পারে না। একটু ঝাড়ফুঁক করে আর বলে দেয় যে ভালো হয়ে যাবে, এই বলে টাকা নিয়ে চলে যায়। এমন অনেক কবিরাজ নাকি আসে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারে না, জিনও হাজির করতে পারে না। একদিন নাকি মহিলার অবস্থা খুবই খারাপ, তখন একজন কবিরাজকে আনা হয়। আর ওই সময় সবাই নাকি ঘরের পেছনে সামনে চারপাশে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। এইবার কবিরাজ যদি জিন হাজির করতে না পারে তাহলে তার খবর আছে। লাঠি নিয়ে দাঁড়াচ্ছে, কবিরাজ যদি জিন হাজির করতে না পারে আর টাকা খালি চায়, পিটায় কবিরাজকে একদম শটান করে ফেলবে একদম মাটির সাথে। সবাই বলে আজকে রুগী সুস্থ তুই করবি, তারপর তুই বের হবি, দেখি বেটা তুই কত বড় কবিরাজ হইছিস। সব ধান্দাবাজ বাটপাট এই সমস্ত কবিরাজকে বলছে। কবিরাজ তো কখনো এই ধরনের সমস্যায় পড়ে নাই, এসে দেখে লোকজন ঘিরে ফেলেছে, লাঠি নিয়ে ঘুরতেছে, মানে ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, কবিরাজ যেন পালাতে না পারে। আর এর মধ্যে নাজমুল ভাইয়ের নানাও ছিল, উনিও খুব বিরক্ত যে কবিরাজগুলো আসে আর টাকা নিয়ে চলে যায়, এই বেটাকে আচ্ছা করে শায়েস্তা করব, অন্য যে কবিরাজগুলো আসলে এদের ঝাল এটার উপরে মিটাবো। কবিরাজ বলেন যে আচ্ছা আপনারা শান্ত হন, আমি আমার মতো চেষ্টা করি, আমাকে একটু চেষ্টা করতে দেন। তখনও কিন্তু ওই এলাকায় বিদ্যুৎ আসে নাই, সবাই ওখানে কুপি বাতি ব্যবহার করত। তো কবিরাজ বাতি নিভিয়ে জিন হাজির করার চেষ্টা করে, অনেকক্ষণ ধরে করছে, রাত 1টা বেজে গেছে, জিন আর হাজির হয় না। লোকজন বলে কিরে কবিরাজ কি হলো, ছেড়ে দিলি হাল, আমাদের লাঠি কিন্তু রেডি আছে। কবিরাজ বলে আরে ভাই আরেকটু চেষ্টা করি, আপনি একটু শান্ত হয়ে বসেন না, এরকম করলে কি কাজ হয় নাকি।
এর ভিতরে হয় কি, হঠাৎ করে ওই মহিলার শরীরে জিন হাজির হয়ে কবিরাজকে সালাম দিল। কবিরাজ সালামের জবাব দিয়ে বলে, এই বেটা তুই এত দেরি করলি কেন রে আসতে, কখন থেকে ডাকতেছি। আসলে কবিরাজ যখন ওই মহিলার উপর আসর করা জিনটা হাজির করতে পারছিল না, যখন বুঝলো যে অবস্থা বেগতিক, জিন একটা হাজির না করতে পারলে আজকে তার হাড়গোড় আস্ত থাকবে না, তখন তার অনুগত জিনকে সে ডাকা শুরু করছে। এদিকে তার অনুগত জিন এতক্ষণ হলো আসতেছে না, এটাতে উনিও চিন্তিত হয়ে পড়েন। একটা জিনকে তো হাজির করাতেই হবে, নাহলে তো মাঠ তো একটা মাটিতে পড়বে না। যখন ওই জিনের দেরির কারণ জিজ্ঞেস করলো, তখন জিনটা বলে যে, কবিরাজ মশাই আপনি আমাকে যখন ডাকতেছিলেন আমি তো আসতেই ছিলাম, হঠাৎ করে কান্দইর বিলে এক জিনের সাথে আমার দেখা। এই বাড়িতে এই মহিলার উপর যে জিনটা আছে সে দেখে আমার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। এই যে কান্দাইর বিল, এটা হচ্ছে এই নাজমুল ভাইদের পাশের গ্রাম নাগারপাতি একটা জায়গা রয়েছে, ওই নাগারপাতির পেছনে ঘুনাই নদী রয়েছে, সেই নদীর সাথে একটা বড় বিল, সেটার নাম হলো কান্দাইর বিল, মানে কান্দইর বিল। তো ওনারা কান্দা বলেও ডাকেন আর কি। তো এই যে জিনটা, সে বলছে যে এই বাড়িতে জিনটা আছে সে এই পথ রোধ করে দাঁড়িয়ে আছে আর বলতেছে, কিরে কই যাস, ওই বাড়িতে যাচ্ছিস, ওই রুগীরে তো আমি ধরছি, তুই কোথায় যাস? এই থাম, ওইখানে যাইতে হবে না, আমি যা বলি তাই শোন। আমার ক্ষুধা লাগছে, এই বিল থেকে মাছ ধর আর আমার সামনে দে, আমি মাছ খাবো। ওই বিলটার ভিতরে আসলে অনেক মাছ টাছ ছিল। এখন ওই জিনটা দেখলো যে এই জিনটা অত্যন্ত শক্তিশালী, তার সাথে কোনোভাবে পেরে উঠবে না, কি আর করা, ওই জিনকে সে মাছ ধরে দিতে লাগলো। জিনেরা সরাসরি মাছ সহজে ধরতে পারে না, অনেক কষ্ট হয়, এই জন্য কিন্তু মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায় অনেক সময়, আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি। তো কষ্টকর হইলেও ওই জিনটা ফোর্স করে তাকে দিয়ে মাছ ধরাচ্ছে, মাছ এনে দিচ্ছে, খাচ্ছে, নিমিষে শেষ করে ফেলছে, তার পেট আর ভরে না। এদিকে ওই জিনটা এবারে বেশ কয়েকটা মাছ একসাথে এনে দিয়ে বলে যে, আপনি এই মাছগুলো খেতে থাকেন, আমি একটু সময় নিচ্ছি, আসতেছি, এসে আবার আপনাকে মাছ ধরে দিব। তখন বলে, ঠিক আছে যা, তাড়াতাড়ি আসবি। এই বলে ওইখান থেকে সা করে চলে আসছে এই রোগীর উপরে। এতক্ষণ এই কারণেই তার দেরি হয়েছে, এটাই বলেন যে এখন আর বেশি থাকা যাবে না, ওর অনুমতি ছাড়া আমি আমার বাড়িতেও ফিরতে পারবো না, আবার ওর কাছে যাইতে হবে, অনুমতি নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে কিন্তু ও আমরা ধরে ফেলবে, ও আমরা মেরে ফেলবে, ও অত্যন্ত শক্তিশালী। আর ওই জিনটা এটাও বলে দেয় যে এই যে রোগী, এই রোগীর ভেতরে নাকি সবকিছু নষ্ট হয়ে গেছে, সবকিছু খেয়ে শেষ করে ফেলেছে ওই দুষ্টু জিনটা। এই রোগী 1 সপ্তাহের বেশি বাঁচার কথা নয়, এই বলেই কোনো কথাবার্তা ছাড়াই ওই জিনটা ওখান থেকে চলে যায়। ওখানে নাজমুল ভাইয়ের নানা সহ আরো যারা ছিলেন তারা সবাই কিন্তু এটা শুনেছেন। কবিরাজ যেহেতু জিন হাজির করতে পারছে, তাই মানুষের বেধড়ক পিটুনির হাত থেকে সে এ যাত্রায় বেঁচে যায়। তবে সত্যি 1 সপ্তাহ পরে মহিলাটি মারা গিয়েছিলেন। একদিন হয় কি, নানা পাশের গ্রামে গিয়েছেন, গিয়ে দেখেন এক মহিলাকে জিনে ধরেছে। জিনে ধরলে মানুষ যা করে ওই মহিলাও সেই রকম আচরণই করছেন। তো নানা কি করেছেন, ওই মহিলার সামনে গিয়ে বলে, আমাদের বাড়িতে একটা জিন আছে রে, সে এমন জ্বালানি জ্বালায়, একবার যদি সামনে পাইতাম কি যে করতাম রে। তখন নাকি সাথে সাথে ওই মহিলার শরীরে ওনাদের বাড়ির ওই জিনটা হাজির হয়। আর নানাকে বলছে, কিরে আসছি তো, কি করবি কর, কি যেন করতে চাইছিলে তুই। নানাকে হুমকি ধামকি দিচ্ছে। ওই জিনটা বলে, তোরে এই করব, সেই করব, ক্ষতি করব। তো নানা কিছু বলেন নাই, চুপচাপ আছেন। তো নানার এক মামা ছিল পাশের গ্রামে, তিনি থাকেন আর কি, তিনি ভালো মানের কবিরাজ ছিলেন, বেশ বড় মাপের কবিরাজি বলতে হবে। তো নানা তো জিনের হুমকি ধামকি শুনছেন, মন খারাপ করে নানার মামার কাছে গিয়ে বলেন যে, মামা এই ঘটনা, আমাদের বাড়ির যে একটা জিন ছিল, দাদার জিন, সে আমার এরকম হুমকি ধামকি দিচ্ছে। তো নানার মামা নানাকে নিয়ে আবার নাজমুল ভাইদের বাড়িতে আসেন, বিশেষ করে ওই যেখানে ওই মহিলাটা আর কি জিনে ধরছে আর কি, ওইখানে আসেন। তো ওই জিনটাকে হাজির করতে সক্ষম হন। হাজির করে বলতেছেন, কি রে তোর এত বড় কলিজা, তুই আমার ভাগিনের হুমকি দিস, তুই আমার চিনিস না, তুই নাকি এই বলছিস। তখন ওই জিনটা একটু নরম হয়, বলে যে, আমার কি দোষ, আপনার ভাগিনা তো ওই বাড়িতে গিয়ে বলছে যে আমারে পাইলে নাকি এই করবে সেই করবে, মজা বোঝাই তো আমারে, তো আমি রাগ করেই রাগের মাথায় এগুলো বলছি।
তখন নানার মামা বলে, আর যদি কোনোদিন আমার ভাগিনারে কিছু বলছিস তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হবে। নানার মামার তো বেশ রাগ হয়েছে যে উনি থাকতে তার ভাগিনাকে জিনের হুমকি দেয়। জিনটা চলে যায়। এবার আসি ওই জিনটাকে ওনাদের বাড়ি থেকে তাড়ানোর ঘটনায়। নানার মামা অনেক আগেই মারা গেছেন, জিনের অত্যাচারও বাড়ছে। তখন নাকি একজন কবিরাজ নিয়ে আসেন পাশের গ্রাম থেকে, ভালো মানে একজন কবিরাজ, উনি বৃদ্ধ হয়ে গেছিলেন, কবিরাজের দাড়িও পেকে গেছে আর হেংলা পাতলা বডি, চিকন একেবারে। তো এই নাজমুল ভাইয়ের এক নানি বলেন কবিরাজ নাকি এসে ওই জিনটাকে ডাকবার সাথে সাথেই কবিরাজকে ঘর থেকে অদৃশ্যভাবে টেনে হিচড়ে বের করে মাটির উপর আছাড় দিতে থাকে। আরো লোকজন সেখানে যারা ছিল তারাও ভয়ে ঘর থেকে বের হয়ে যায়, আর বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে সব দেখছে কি হচ্ছে। সবাই দেখে কবিরাজ অদৃশ্য কারোর সাথে মারামারি করছে। একবার কবিরাজ কাউকে আছাড় দিয়ে নিচে ফেলে, আবার কবিরাজকে আছাড় দিয়ে নিচে ফেলে। মনে হচ্ছে দুইজন ব্যক্তি কুস্তি করছে, একজনকে দেখা যাচ্ছে আর একজনকে দেখা যাচ্ছে না। এভাবেই নাকি অনেক সময় ধরে দুইজনের মধ্যে কুস্তি হয়। সবাই একটা জিনিস দেখে খুবই অবাক হয়, এই চিকন হ্যাংলা পাতলা বৃদ্ধ একটা মানুষ যার দাড়ি পর্যন্ত পেকে গেছে, অদৃশ্য কেউ তাকে আছাড় দিয়ে ফেলে দিচ্ছে, এত সময় ধরে কুস্তি করছে, অথচ তার কিছুই হচ্ছে না, তার শক্তিও কমছে না। এভাবে দীর্ঘ সময় ধরে কুস্তি করতে করতে একটা সময় নাকি এই কুস্তি করতে করতে বাড়ির পেছন দিকে চলে গেছে। তখন নাকি সবাই ঘর থেকে বের হয়ে দূর থেকে দেখে যে তারা দুইজন তখনও কুস্তি করছে। এখন জিনকে তো দেখতে পাচ্ছে না, কবিরাজ যেন কাকে আছাড় দেয়, আবার কে যেন কবিরাজকে আছাড় দেয়, এইভাবেই চলছে। রাত তখন প্রায় 3:30 বাজে। এমন সময় সবাই শুনতে পায়, উপস্থিত যারা ছিল সবাই শুনতে পায়, কেউ যেন গম্ভীর কণ্ঠে কবিরাজকে বলছে, আরে আমারে ছেড়ে দে, 7টা মহিষ দিয়ে আমি চলে যাব। সবাই দেখছে যে কবিরাজ এমন ভাবে ওইটাকে ধরছে। মাঝে মাঝে কুস্তিতে আমরা দেখি না যে কুস্তিতে কোনো একজনকে এমন ভাবে হাত পা পেঁচিয়ে, মানে কেচি কলের মতো এমন ভাবে ধরে সে আর নড়তে পারে না। মনে হচ্ছে কবিরাজ ওইভাবে কাউকে ধরেছে, কিন্তু কাকে ধরেছে সেটা দেখা যাচ্ছে না। খালি চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দে, 7টা মহিষ দিয়ে আমি চলে যাব। আর কবিরাজ বলে, তোরে ছাড়বো? এই বাড়িতে এতগুলো বাচ্চা মারা গেছে, এর কারণ কি? এখানে একটা কথা বলে রাখা ভালো, এই বাড়িতে অনেকগুলো বাচ্চা মারা গেছে, তার মধ্যে এই নাজমুল ভাইয়ের বোনও আছে, তার মামা মারা গেছে। তো ওই জিনিসটা স্বীকার করে, এই বাড়িতে যতগুলো মানুষ মারা গেছে এর অধিকাংশই তার কারণেই হয়েছে। আর সে বলে যে এই বাড়িতে একজন ছিল যাকে বড় বাবা বলা হতো, তার অনুগত সে ছিল, সে মারা যাওয়ার পর নাকি কেউ এই জিনকে খাবার দেয় নাই, তাই প্রত্যেক বছরে 3 থেকে 4টা করে বাচ্চা এই পরিবারের সে খেয়ে ফেলেছে। তখন কবিরাজ বলে, তুই হিসাব করে দেখ তুই কতগুলা বাচ্চা খাইছিস, সবগুলা বাচ্চা ফেরত দিবি, তারপর তোকে 7টা মহিষ দেব, তোর কথাই মেনে নিলাম, যা। তখন জিনটা বলে, এতগুলো বাচ্চা আমি ফেরত দেবো কিভাবে? আমি তো সব খাইয়ে ফেলছি, সবাই মারা গেছে, আমি তাদেরকে ফেরত আনবো কিভাবে? এই যে জিনটা সরাসরি কথা বলছে, এটা কিন্তু সবাই শুনছে, কারো উপর পজেস করে কিন্তু কথা হচ্ছে না। তখন ওই কবিরাজ বলে, তোকে একটা মহিষও দেওয়া হবে না। তখন জিনটা নাকি বলে যে কিছুই না দিস, 2টা কবুতর দে। শেষ পর্যন্ত নাকি ওই 2টা কবুতরে রাজি হয়। এরপর কবিরাজ তার হাত পা ছেড়ে দেন, মানে এমন ভাবে কেচিকল দিয়ে ধরছিলেন ওই স্টাইলে। তারপর ওই জিনটা মুক্তি পায়। এরপর ওই 2টা কবুতর তাৎক্ষণিক দেওয়া হয়, খোপ ছিল, খোপ থেকে 2টা কবুতর বের করে এনে দেওয়া হয়। এরপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। নাজমুল ভাইয়ের আম্মা বলেন যে ওনাদের পরিবারের একজন সদস্য, ছোট বাচ্চা, মারা যাওয়ার বেশ কিছুদিন আগ থেকেই নাকি, বিশেষ করে এই যে নাজমুল ভাইয়ের বোনের কথা বলছি, তার সব কাপড় চোপড় উধাও হয়ে যেত। ওনার বোনের মৃত্যুর ঠিক 40 দিনের মাথায় ওনার আম্মা দেখতে পান একটা গাছের ডালে ওনার বোনের সব কাপড় চোপড় একটা পলিথিনের ব্যাগের মধ্যে একটা ডালে ঝুলছে, অনেক উঁচু একটা ডালে ঝুলছে। তো চিকন একটা বাঁশ দিয়ে সেই ব্যাগটা নামিয়ে দেখা যায় যে তার বোনের সব কাপড় চোপড় একসাথে, মানে মাঝে মাঝে তার কাপড় চোপড়গুলো হারিয়ে যেত। ওনার একটা ছোট্ট বোন ছিল, সবার ছোট, তার মৃত্যুটাও এই জিনের কারণে হয়েছে। ওনার দুটো বোনই রহস্যজনকভাবে মারা গেছে। এত কষ্ট পেয়ে মারা গেছে তা বলার মতো না। সেই 2 বোনের কথা মনে হলে ওনার এখনো বুক ফেটে কান্না আসে। উনি নাকি এখনো ভাবেন আল্লাহ পাক যদি ওনাকে ক্ষমতা দিতেন আর যদি শক্তিশালী কোনো কবিরাজ হতে পারতেন, তাহলে ওনার 2 বোনের মৃত্যুর প্রতিশোধ উনি খুব কঠিনভাবে নিতেন। ওই জিনের কলিজা বের করে ওই 2 বোনের কবরের কাছে ফেলে দিয়ে চিৎকার করে বলতেন যে, দেখ বোন, আজকে আমি তোদের 2
জনের হত্যাকারীকে অনেক নারকীয় যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি, প্রতিশোধ নিয়েছি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, আসলে ঠিক এভাবেই ওনার বড় বাবার সাথে থাকা ওই দুষ্টু জিনকে ওনারা তাড়িয়েছিলেন। ওই কবিরাজ কুস্তি করে এমনভাবে ধরেছিলেন সে আর বেরোতে পারে নাই। আর এত সময় ধরে কুস্তি হলো, কবিরাজ আসার খেলো, অথচ তার একটা হাড়গোড়ও ভাঙলো না। এটা খুবই রহস্যজনক একটি ব্যাপার। আমি জার্মানিতে থাকি। আমার মেজো মামা থাকেন ব্যাংককে। আজ যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা একবার ফ্যামিলির হলিডেতে মেজো মামার ওখানে বেড়াতে গেলে ঘটেছিল। 2011 সালের জুলাই মাস ছিল সেটা। আমার মেজো মামা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন, তাই কাজের জন্য নানা জায়গায় ঘুরতে হতো তাকে। কাজের জন্যই এক এক দেশে গিয়ে 4-5 বছর কাটাতে হতো। তো এই কারণেই উনি ব্যাংকক ছিলেন। ওই সময় ব্যাংককে অনেক গরম ছিল। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছাই। সেখান থেকে মামার বাড়িতে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। সেটা হলো, ওখানে প্রতিটা বাড়ির সামনে একটা জায়গায় খাবার, ফল, ধূপধুনো, ছবি, এমন অনেক কিছু রাখা ছিল। আমি ভারতে থাকি, বাড়িতে কখনো এরকম কিছু দেখিনি। তো আমি আমার মামাকে জিজ্ঞেস করলাম, এরকম কেন রাখা হয়েছে বাড়ির সামনে? মামা বলল, থাইল্যান্ডে মানুষ বিশ্বাস করে যে বাড়ির কোনো মানুষ দুর্ঘটনাবশত মারা গেলে তারা ফিরে আসে বাড়িতে, কখনো দেখা করতে, কখনো প্রতিশোধ নিতে। তাই ওই আত্মাদের বাড়ির বাইরে রাখার জন্যই ওরা মৃত মানুষের ছবি, পছন্দের জিনিস বাড়ির বাইরে রেখে দেয়, যাতে ওরা খুশি থাকে আর বাড়ির ভেতরে না ঢোকে। মামা আরো বলে যে মৃত মানুষের অনেক দামি জিনিসও বাড়ির বাইরে এভাবে রেখে দেওয়া হয়, কিন্তু সেগুলো কেউ কখনো নিয়ে যায় না। কারণ কেউ যদি ওখান থেকে কোনো জিনিস নিয়ে যায়, তাহলে সে মৃতের আত্মা ওই মানুষকে মেরে ফেলে বা তার কোনো ক্ষতি করে। আমি সেই সময় মামার কথা শুনে বিশ্বাস করলাম। আমরা যখন মামার বাড়িতে পৌঁছলাম, তখন ওখানে অনেক বৃষ্টি, তাই সবাই খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে গেল। আমার মামা তার এক অফিস কলিগের বাসায় ছিলেন তখন। আমার মা আর মামি মিলে গল্প করছিলেন হলরুমে বসে। আমি আর আমার বাবা বসেছিলাম যে ঘরে, সেখান থেকে ওই হলরুম আর পাশের লিভিং রুম পরিষ্কার দেখা যায়। শুনেছি তুলা রাশির মানুষেরা নাকি প্যারানর্মাল জিনিস বেশি বুঝতে পারে, আগে থেকে আঁচ করতে পারে। আমি তুলা রাশির। আমিও মামার বাড়িতে ওঠার পর থেকে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস পাচ্ছিলাম। মনে হচ্ছিল কোনো খারাপ কিছু হতে যাচ্ছে। আমি আমার বাবাকে কথাটা বললাম। বাবা তেমন কিছু বলল না। নতুন জায়গায় এসছে বলে এমন মনে হচ্ছে। আমার হাতে একটা লোহার বালা ছিল। ঘুমানোর আগে কি মনে করে ওটা খুলে আমি শুয়ে পড়ি। বলে রাখা ভালো, ছোটবেলা থেকে প্যারানর্মাল জিনিসপত্র আমি একটু বেশি অনুভব করতে পারতাম বলে পুরোহিতকে দিয়ে এই লোহার বালা আমার বাবা মা বানিয়েছিল। ওটা খুলতে মানা করা ছিল হাত থেকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই ব্যাপারটাকে আমার কুসংস্কার মনে হতে লাগলো। তো ওই দিনও অনেকটা তাচ্ছিল্য করে এই বালাটা খুলে বিছানার পাশের সাইড টেবিলে রেখে দিই। ঘরে এসি ছিল। এসির ঠিক নিচের বিছানায় বাবা শুয়েছিল, আর দরজার সামনে ছিল আমার বিছানা। আমার বিছানা থেকে আমি দরজা দিয়ে সামনের হল, লিভিং রুম সবকিছু দেখতে পাচ্ছিলাম। তো আমার সাথে ঘটা ভয়ঙ্কর ঘটনা শুরু হয় এখান থেকেই। এরপরেই আমি ভয়ঙ্কর থাই স্পিরিট মেয়ে নাকের দেখা পাই। আমি ঘুমিয়েছিলাম না জেগেছিলাম মনে করতে পারছি না। হুট করে কেন যেন চোখ খুলে গেল। ভাবলাম কয়টা বাজে দেখি। বিছানার পাশের টেবিল থেকে মোবাইল বের করে সময় দেখতে গিয়ে দেখি সেখানে আমার লোহার বালাটা নেই। তখন ঘড়িতে ঠিক 2:45 বাজে। পরে ভাবলাম এখন ঘুমাই, ঘুম থেকে উঠে খুঁজবো। ঘরে এসি থাকায় রুমের দরজা বন্ধ ছিল, কিন্তু খেয়াল করলাম দরজাটা একটু খোলা হয়ে আছে। অবাক হলাম, কারণ আমি নিজেই দরজা বন্ধ করেছিলাম। পাশে তাকিয়ে দেখলাম বাবা ঘুমোচ্ছে। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আবার সেই ফিলিংসটা যেটা এই বাড়িতে ঢোকার পর হয়েছিল।
একবার মনে হলো দরজার দিকে তাকাই, কিন্তু তাকাতে গিয়ে দেখি আমার পুরো শরীর ভারী হয়ে আছে। চোখের পাতাও ফেলতে পারছি না, অনেক কষ্টে শুধু ভারী নিঃশ্বাস নিতে পারছি। চোখটা বাঁকিয়ে দরজা দিয়ে তাকাতেই দেখলাম সেখানে হালকা মোমবাতির আলোর মতো একটা আলো। কেউ কাঠের মেঝের উপর হাঁটলে যেমন আওয়াজ হয় তেমন শব্দ হচ্ছে। আমি পরিষ্কারভাবে দেখলাম ওখানে প্রায় 5 ফুট উচ্চতার একটা মেয়ে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ খেয়াল করলাম রুমটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আমার নিঃশ্বাসের কুয়াশাও দেখতে পাচ্ছিলাম। আমার বাবা ঠিক ছিল, শান্তভাবে ঘুমাচ্ছিল, কিন্তু আমি পুরো ব্যাপারটা দেখছিলাম। আমি চোখ বন্ধ করে বারবার মনে মনে প্রার্থনা করছিলাম যে আর যাই হোক ওই মেয়েটা যেন এই ঘরে না আসে। চোখ খুলতেই দেখি মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটাকে দেখে জোরে চিৎকার দিয়ে উঠে পড়ি। আমি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। আমার পুরো বিছানা মনে হচ্ছিল প্রচন্ড ঠান্ডা ভেজা। একটু পরে আমি এদিক ওদিক তাকিয়ে দেখি সব ঠিক হয়ে গেল। আমি যখন আস্তে আস্তে ঠিক হলাম মনে হলো আমি হয়তো স্বপ্ন দেখছিলাম। আমি ঘুরে মোবাইল তুলে সময় দেখতে গিয়ে দেখি ঘড়িতে তখন ঠিক 2:45। এতক্ষণ স্বপ্ন দেখেছি ভেবে ঘুমিয়ে যাব ভাবলাম, কিন্তু তার আগেই দেখি আবার ঘরটা প্রচন্ড ঠান্ডা। দেখতে পেলাম আমার পালাটাও টেবিলে নেই। বাইরের ঘরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ, মোমবাতি আলোর মতো আলো, আর সেই মেয়েটার ছায়া। আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার সাথে আসলেই কি হচ্ছে। এবার জাস্ট আমি মনে মনে আবার ভাবলাম যেন মেয়েটা আমার কাছে না আসে। এবারেও আমার হাত পা অনেক ভারী লাগছিল, নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমাকে আমার খাটের সাথে আটকে রেখেছে। হুট করেই এই সময় মেয়েটা একদম আমার কাছে চলে আসলো কয়েক সেকেন্ডেই। আমি বুঝতে পারছিলাম না আমি কাঁদছি, কারণ চোখের পানি আমার কানের কাছে গিয়ে জড়ো হচ্ছিল। কিন্তু আমি কিছু বলতে পারছি না, নড়তে পারছি না, এবং কেউ আমাকে বাঁচাতেও আসছে না। বুঝলাম আমি যে ঘটনাটা শুধু আমার সাথেই হচ্ছে এবং শুধু আমি একাই ফিল করছি এটা। ওর সারা গায়ে সাদা আর নীল ছাপ ছিল, যেমনটা মরা মানুষের গায়ে থাকে। পরনে সাদা ছেঁড়া একটা কাপড়, শরীর থেকে বিচ্ছিরি একটা গন্ধ আসছিল। ওর হাত দিয়ে আমার গলা চেপে ধরে সিলিংয়ে হুট করে উঠে ও আমাকে গলা ধরে ঝুলিয়ে রাখলো। এরপর আমাকে আবার বিছানায় ফেলে হাত দিয়ে গলা চেপে রাখলো আর হাসতে থাকলো। আমি দেখলাম মেয়েটার এক হাত আমার গলায়, আরেক হাতে ছোট্ট একটা মরা বাচ্চা ধরা, যার শরীরেও সাদা আর নীল দাগ, শরীরে প্রচন্ড গন্ধ। বাচ্চাটার পেট থেকে একটা নারী মেয়েটার গায়ে আটকানো ছিল। মেয়েটার পেটের কাছে আর বাচ্চাটার শরীরে কালো আর লাল রক্তে ভরা ছিল। এরপর মেয়েটা আমাকে গলা চিপে রাখা অবস্থায় ওই বাচ্চাটা আমার মুখের কাছে আনে এবং কি একটা ভাষায় বিড়বিড় করে কি যেন বলছিল। সে যত কথা বলছিল তত তার মুখ সামনে আনছিল। দেখলাম মেয়েটার চোখের জায়গায় গর্ত, ভেতর থেকে কালো কি যেন বেরোচ্ছে। নাকের জায়গায় কিচ্ছু নেই, আর ঠোঁটে সেলাই করা। মেয়েটা যত বেশি কথা বলছিল তার মুখের সেলাইও খুলে যাচ্ছিল আর ঠোঁট থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছিল। এক সময় আমি অজ্ঞান হয়ে যাই আর প্রচন্ড ঝাঁকুনিতে জ্ঞান ফিরে পাই। দেখে আমার বাবা আমাকে ধরে ছাকাচ্ছেন আর হাত মালিশ করে দিচ্ছেন। বাবা ভয়ে সাদা হয়ে গিয়েছিলেন আমার অবস্থা দেখে। বলেছিলেন শুধু কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। বাবা পরে আমাকে জল খাওয়ায় আর বলে ওনার খাটে ঘুমাতে। আমি গিয়ে বাবার খাটে শুয়ে পড়ি আর বাবা আমার খাটে শোয়। শোয়ার আগে ঘড়িতে দেখি তখনও 2:45 বাজে। অসহ্য লাগছিল, মনে হচ্ছিল আমি কোন একটা স্বপ্নের চক্রের মধ্যে ঘুরছি। ওই দিন রাতে আর কিচ্ছু হয়নি। পরদিন আমি মামাকে জিজ্ঞেস করলাম এই বাড়িতে কোনো খারাপ কিছু ঘটেছিল কিনা। মামা বলতে পারলেন না, তবে মামার বাড়িতে কাজ করতে যে নেপালি মহিলা যমুনা, উনি ব্যাংককে 20 বছর আছেন। উনি আমাকে পরে আলাদা করে পাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল রাতে।
আমি সব বলতেই যমুনা মাসি ভয় পেয়ে গেলেন। উনি আমার বালা হাতে দিলেন, বললেন সকালে ওয়াশরুমে পেয়েছেন। ওনাকে আমার মামা খুব ভরসা করতেন, তাই এরপর মাসি মামাকে বলে আমাকে নিয়ে বের হয়ে যান বাড়ি থেকে কোথাও একটা যাওয়ার জন্য। আমার মামার বাড়ির গলি থেকে কয়েক গলি পরে একটা মন্দিরে উনি আমাকে নিয়ে যান। ওই মন্দিরটা একটা সুন্দরী মেয়ের শরণার্থে বানানো হয়েছিল। মেয়েটার নাম নাক। নাক নামের মেয়েটা 18 শতকে এখানে স্বামীর সাথে বাস করত, কিন্তু পরে নাখের স্বামীকে রাজা মঙ্কুরের আদেশে সব ছেড়ে যুদ্ধে যেতে হয়েছিল। ওই সময় নাক ছিল গর্ভবতী আর কোনো কারণে মারা যায়। মারা যাওয়ার সময় স্বামী পাশে ছিল না তার। থাইদের মতে এই সময় অপঘাতে মৃত্যুবরণ করলে মেয়েরা ভয়ানক আত্মায় পরিণত হয়। নাকও মারা যাওয়ার পর স্বাভাবিক নারীর বেশে স্বামীর জন্য ফিরে এসেছিল। তার স্বামী যুদ্ধ থেকে ফিরে আসার পর খুব স্বাভাবিকভাবেই তারা সংসার করে, কিন্তু তার স্বামী একদিন এই কথা জানতে পারে যে তার স্ত্রী বেঁচে নেই এবং তার স্ত্রীর আত্মার সাথে সে সংসার করছে। সে নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে ওয়াট মাহাবুদ ডিস্ট্রিক্টে এক বাসায় চলে যায়। এই বাসা একই বাসা যেখানে মামা এই মুহূর্তে বাস করে। সেখানে সেই স্বামী সংসার পাতে নতুন করে। স্বামীর নতুন স্ত্রীর কথা জানতে পেরে নাক প্রথমে সেই নতুন বউকে খুন করে, তারপর পুরো এলাকার মানুষদের ওপর তোল পার করতে থাকে। পরে নাকের অতৃপ্ত আত্মাকে শান্ত করতে এই মন্দির স্থাপন করা হয়। তখন থেকেই নাকের আত্মাকে শান্ত রাখতে আশেপাশের এলাকার যাদের ঘরে কম বয়সী মেয়ে আছে বা কেউ যদি নতুন বিয়ে করে তাহলে তারা পুজো করে যায় নিয়মিত। যমুনা মাসি আমার সব কথা শুনে ধারণা করেন যে আমি যেহেতু এই এলাকায় নতুন আর কম বয়সী, তাই হয়তো নাক আমাকে টার্গেট করেছে। বাসায় ফিরলে বাবা আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল রাতে। আমি সব খুলে বললাম বাবাকে, আর জিজ্ঞেস করলাম বাবা কখন জেগেছিল। বাবা যা বলল সেটাও অবাক করার মতো। সেও নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাচ্ছিল যে আমার সাথে এসব হচ্ছে। তিনি সবকিছুই দেখছেন কিন্তু ওনার পয়েন্ট অফ ভিউ থেকে, এবং এটাও দেখছেন যে কিভাবে আমি ফাইট করছি যখন আমার গলা চেপে ধরেছিল মেয়েটা। তাই স্বপ্নের মধ্যেই সে বিছানা থেকে উঠে আমার বিছানার দিকে চলে যায় আর আমাকে জাগানোর চেষ্টা করে। বাবা নিজেও যে কোনো কিছু বুঝে করেছিল তা না, তার মাথায় শুধু ছিল কিভাবে তার মেয়েকে বাঁচাবে। পরের পুরো 3 দিন আমার গলায় একটা হাতের দাগ ছিল আর প্রায় 5 দিন জ্বর ছিল একটানা। মামা সব কথা শোনার পর আমাকে তার এক কলিগের ফ্ল্যাটে নিয়ে রেখে দেয় আর নিজের বাড়িতে পুজো করে। ভারতে ফিরে এসেও আমি সুস্থ হতে পারিনি মানসিকভাবে, ফলে আমাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়। রাতে আবার এমন হবে এই ভয়ে আমি ইনসোমনিয়ার পেশেন্ট হয়ে যাই। এরপর প্রায় 1 বছর ভালো করে ঘুমোতে পারিনি। এই ঘটনাটা অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা মেডিকেল কলেজে যারা পড়েন, বিশেষত আমাদের আমলে যাদের বয়স 50 পার হয়ে গেছে, তখন সবই সরকারি মেডিকেল কলেজ ছিল, প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না। তো এগুলো অনেক পুরনো আমলের মেডিকেল কলেজ বা ভবন, যেগুলো একসময় মেডিকেল স্কুল ছিল, পরে মেডিকেল কলেজ হয়েছে। তো তাদের সবাইকে কিছু না কিছু মানে আনন্যাচারাল অভিজ্ঞতা, আনন্যাচারাল বলবো বা অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলে আমি বিশ্বাস করি। তবে সেগুলোকে এইগুলো আমরা গুরুত্ব দিতাম না, কারণ এটা আমাদের জন্য ওই যে বললাম না যে গা শোয়া হয়ে যায়। যেমন মনে করেন একটা কোলাহল যুক্ত শহরে, ঢাকা শহরে যে থাকবে তার কাছে রাস্তাঘাটের শব্দটা নর্মাল হয়ে যাবে। যাই হোক, এখানে মূল প্রসঙ্গে আসি। এটা একটা মেডিকেল কলেজের ঘটনা। ঘটনাটা হলো এরকম যে এটা আমার শোনা ঘটনা। যে ঘটনাটা শুনছে সে তারই এক বন্ধুর সাথে ঘটনাটা ঘটছে। সে একবার, আপনারা অবশ্যই জানেন আমরা তখন অনেক একটু সিনিয়র হয়ে গেছি, তার একটা জুনিয়র। তো কথা প্রসঙ্গে, গল্প প্রসঙ্গে এই কথাটা আসছে আর কি, যে আপনারা সবাই জানেন যে মেডিকেল কলেজের ছাত্রদের পড়ার জন্য আপনার মৃতদেহের যে মানে কঙ্কাল, এটা দরকার হয়, একবার পুরো সেট কঙ্কাল কিনতে হয়। তো আমাদের সময় হতো কি, কঙ্কালগুলো ওই আমরা সিনিয়র যারা আমাদের আগে যারা পাশ করে বের হয়ে গেছেন, মানে যাদের এই অ্যানাটমি
পর্বটা শেষ, তো তাদের কাছ থেকে যেয়ে আমরা কিনে নিতাম। তো এটা মোটামুটি দামে তখন ওই আমার কঙ্কাল পাওয়া যেত। তো এখন এই কঙ্কাল গুলো আসতো মূলত ডোমদের কাছ থেকে, এটা হলো মূলত আর কি। তো ডোমরা করতো কি, যে ধরেন যে সমস্ত লাশগুলো দাবিদারবিহীন থাকতো সেগুলোকে তারা প্রসেসিং করে রোদে শুকায় টুকে তারপরে বিক্রি করতো ছাত্রদের কাছে। তবে নতুন কঙ্কালের একটু চাহিদা কম ছিল, কারণ দামও কম ছিল, কারণ ওগুলো তো আপনারা জানেন যে সদ্য তৈরি করা একটা কঙ্কাল কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটা আবার আপনাদের বা কাউকে আমি জানাচ্ছিও না বা জানার দরকারও নাই, ঘটনার সাথে এটার কোনো সম্পর্ক নেই। পুরনো কঙ্কালগুলোই সবাই ব্যবহার করতো, মানে কিনতে চাইতো। তো ওখানে ওই যে মেডিকেল কলেজটার কথা বললাম, যে সেখানে কিছু অসাধু মানে ছিল আর কি, এবং যারা এই ধরনের কাজগুলো করতো সেটা হলো যে কঙ্কাল তৈরির বৈধ কিছু প্রসেস ওই সময় ছিল, আবার আরেকটা প্রসেস ছিল যেটা হলো তারা ওই কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে এসে বিক্রি করতো। তো এই কবর থেকে কঙ্কাল চুরির অনেক ধরনের ঘটনাই হয়তো আপনারা শুনে থাকতেও পারেন বা জেনে থাকতেও পারেন। এটা বাংলাদেশে আগে এক সময় ঘটতো, এখনকার কি অবস্থা এটা আমি জানি না। তো এরকম একজন কঙ্কাল মানে যারা ব্যবসায়ী বলবো আমি, যারা সরবরাহ করে ডোম শ্রেণীর লোক মানুষ আর কি, তারাই মূলত এটা, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, তাদের থেকে অ্যাকচুয়ালি এটা করা হয়, মানে কালেকশন করা হতো। যে আমলের কথা আমি যখন ছাত্র ছিলাম, এখনকার পরিস্থিতি কি হয়েছে বলতে পারলাম না। তো তার কাছে আপনার ওই যারা কবর থেকে কঙ্কাল চুরি করে আনে, আর আপনারা সবাই জানেন যে 5-6 মাস হয়ে গেলে একটা মৃতদেহ, ওটার শরীরের মাংস চামড়া যেটা থাকে সেটা প্রাকৃতিক নিয়মেই মাটির সাথে মিশে যেয়ে শুধু কঙ্কালটাই থাকে। কঙ্কালটা কিন্তু মাটির নিচে মানে দীর্ঘদিন থাকে, মানে কঙ্কালের যে স্ট্রাকচার যেটা বলি সেরকম থাকে। তা এখন মূল ঘটনায় চলে আসি। তো ধরুন এই ওনার নাম, যিনি ভদ্রলোক, ওনার নাম বা যেটাই বলেন, ধরুন কবির মিয়া। তো কবির মিয়া ছাত্রদের কাছে কঙ্কাল বিক্রি করতো। কঙ্কাল অনেক সময় ঠিক মনে করেন যে একটা মেডিকেল কলেজে 100 ছাত্রছাত্রী আসলো, 100টা কঙ্কাল হঠাৎ করে পাওয়া, ইট ইজ নট সো মাচ ইজি ওই সময়। তো তখন তারা এইভাবে আসতো। তো এরকম সে যা দাম পারে সেটাতে কিনে রাখতো সেই হাড্ডিগুলো বা কঙ্কালটা, পুরো সেটটা। তো সেট তো আর জোড়ায় ওইভাবে থাকতো না, তো সেটাকে সে আবার ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে তৈরি করতো। তো এরকম একদিন এটা তার একটা ব্যবসার মতো ছিল আর কি। তো সে যে এলাকাটা থাকতো সেটা শহরের ভিতরেই, মেডিকেল কলেজের কাছেই, কিন্তু খুব একটু নির্জন জায়গাটা আর কি। নির্জন জায়গায় সে বাসায় তার স্ত্রী পুত্র পরিবার গ্রামে থাকতো, কিন্তু সে ওই জায়গায় থাকতো কারণ তার এই ব্যবসাটা ছিল। তো এই ধরেন কবির আলী, এটা অবশ্যই ছদ্মনাম। তো তার রাত্রে একদিন গভীর রাত্রে দরজায় টোকা পড়লো। তো সে মনে করলো হয়তো এরকম কবর থেকে ওই কঙ্কাল চোররা কোনো কঙ্কাল উঠায় নিয়ে এসছে আমাকে দেওয়ার জন্য। তো এগুলো, এই সমস্ত কাজ কারবার আপনারা জানেন রাত্রেবেলায় ঘটে। তো সে অপেক্ষা করতেছে যে টোকার, তার যে হাতের যে টোকার চিহ্ন মানে আওয়াজটা, সংকেতটা কিন্তু আসলে তার পরিচিত না। তাদের ভিতরে কিছু সাংকেতিক মানে শব্দ আদান প্রদান, যেমন আমরা যে টেলিগ্রাফের টরে টোক্কা বা মোর্স কোড থাকে না, ওদের ভিতরেও থাকে, আমরা জানতাম। কারণ অপরাধ বিজ্ঞানের অংশ যেটা জুরিসপ্রুডেন্স, সেখানে আমাদেরকে এগুলো শেখানো হতো ওই সময়। তো দেখতো যে না, বেশ টোকাটা একটু জোরে সরেই দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে আপনার মানে কেউ আগত সরে টোকা দিচ্ছে। তো যে একশো দরজা খুললো, কিন্তু দরজা খুলেই যখন সে দৃশ্যটা দেখলো, তার আর কিছু বলার বা করার শক্তি ছিল না।
সে ওই অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সে পিছন দিকে পড়ে গেল, পড়ে অজ্ঞান হয়ে গেল। তার আর কিছু মনে নাই তারপরে কি। তো পরের দিন সে তার কার্য সময় বা অফিস সময় বা তার কাজে তো যাওয়ার জন্য যাওয়ার দরকার, সে যাচ্ছে না। এদিকে তার সহকর্মীরা ভাবতে পারে যে কিরে অমুক তো আসতেছে না, এই কবির আলী। তখন বললো যে ভাই কবির আলী আসতেছে না, হয়তো অসুখ টসুখ হতে পারে। তো পরের দিন অফিস টাইম হয়ে গেছে, মানে অফিস টাইম বলতে কাজের সময় হয়ে গেছে, কিন্তু সেই কবির আলী, আমি ছদ্মনাম হিসেবে ইউজ করতেছি, সে অফিসে যাচ্ছে না। তো তার সহকর্মী অন্যান্য ডোম যারা আছে তাদেরও তো কাজ আছে, এদিকে হাসপাতালে ডোমদের কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে, এবং দেখতেছে কি রে অমুক লোক আসতেছে না কবির আলী। তো বললো যে দেখো হয়তো সে হয়তো বৃষ্টির দিন, বর্ষাকাল, রাত্রে হয়তো বৃষ্টি হয়েছে, সে ঘুম থেকে উঠে নেই, অথবা হয়তো সে আলস্য করে আসতেছে না, আসবে আর কিছু সময় যাক না। তো এইভাবে সারাদিন কেটে গেলো, কিন্তু বিকালের দিকে যখন সে ফিরতেছে না, তখন তার সহকর্মীরা বললো যে চলো তো আমরা একটু যাই, একসাথে কাজ করি, লোকটা আসতেছে না, কি ব্যাপার। তো তারা জানতো যে কবির আলী একাই থাকতো বাড়িতে, বাসায় আর কি, এবং তার পরিবার থাকতো গ্রামে। তো তারা হেঁটে রওনা দিল শহরের শেষ প্রান্তের সেই অংশটাতে। তো একটু বলি, যে আমলের কথা বলতেছি সেই আমলে অ্যাকচুয়ালি শহরের একটা অংশ, একটা না মানে সাইড অংশগুলো, যে দূরবর্তী অংশগুলোতে এরকম কিছু বাড়ি থাকতো, যে বাড়িগুলো অনেকটা পরিত্যক্তই বলা যায়, কারণ তাদের মালিকরা হয়তো কেউ বিদেশে থাকে, চলে গেছে, অথবা কেউ আরো ভালো টাকা পয়সা অর্জন করে শহরের মাঝখানে বা বর্ধিষ্ণু এলাকা বাড়ি ভাড়া নিছেন বা বাড়ি করছেন। তো তারা এই সমস্ত বাড়িগুলো এই সমস্ত মানে একটু খুব কম ভাড়ায়, নামমাত্র ভাড়ায় কিছু সাধারণত ব্যাচেলারদের দিয়ে রাখতো, যাতে বাসাটা দেখাশোনার লোক রইলো আর অল্প একটা ভাড়া দিয়ে একটা লোক রইলো, মানে জায়গাটার দখল সত্ত্ব রইলো ইত্যাদি একটা আইডিওলজি তখন ছিল। তো এরকম একটা পুরোনো বাড়িতে থাকতো সেই কবির আলী। তো তার সহকর্মীরা যে দেখে দরজা বন্ধ, তো ধাক্কাধাক্কিতে আওয়াজ নাই, তো কয়েকজন মিলে 2-3 জোরে ধাক্কা দিলে দরজাটা খুলে গেল। আর একটা কথা বলে রাখি, সেই আমলে কিন্তু আজকালকার মতো সেই অটোমেটিক লকও ছিল না, আর সিট ক্যানিও ছিল না। এটাকে অনেকটা হুড়কো বলা হতো, মানে এটা কাঠের জিনিস, ভিতর দিয়ে ঢুকাই দিলে, টেনে দিলে দরজাটা বন্ধ হয়ে যেত, আবার টেনে দিলে খুলে যেত। যে যাই হোক, তারা ওইভাবেই দরজাটা খুলে ফেললো। তো খুলে ফেলে দেখা যেত ঘরের ভিতরে তেমন কোনো আসবাবপত্র নাই, একটা চৌকি আছে। কিন্তু এই কবির আলীকে পাওয়া গেল মেঝেতে মাটিতে শোয়ানো অবস্থায়, তার সমস্ত কাপড় চোপড়কে যেন টেনে ছিঁড়ে উলঙ্গ করে ফেলছে তাকে, তার লুঙ্গি গেঞ্জি ইত্যাদির। মনে করেন যদি কোনো হিংস্র জানোয়ার, বিড়াল বা তীক্ষ্ণ নখযুক্ত জানোয়ার যদি ফালা করে ছিঁড়ে ফেলে, এইভাবে ফেলে রাখছে, এবং তার শরীরেও বেশ কিছু আঁচড়ের দাগ আছে। তো তারা দেখলো তার কোনো জ্ঞান নাই, তবে তারা এইটুকু বুঝলো যে না, সে বেঁচে আছে। তো তখন বললো যে চল হাসপাতালে নিয়ে যাই। তো ওদের ভিতরে একজন বয়স্ক লোক ছিল, সে বলল যে ডোম ছিল আর কি, বলে যে হাসপাতালে পরে নিয়ে যায়, এটা তো মনে হয় মানে এটাতে অন্য রকম কাহিনী আছে, চল আমাদের ধর্মগুরুকে নিয়ে আসি। তো আমি ছদ্মনাম ইউজ করলাম, কিন্তু ওই সম্প্রদায়ের লোকদের আসলে অ্যাকচুয়ালি তাদের সম্প্রদায়টাকে আমি নির্দিষ্ট করতেছি না, তাদের ধর্মগুরু থাকে আর কি। তো সেই ধর্মগুরুর কাছে তো নিয়ে যাওয়া সম্ভব নাকে। তো তারা গেল, ধর্মগুরুর কাছেই একটা এলাকায় থাকতো। তো বললো যে না, ওর কাছে আমি যাবো না। কেন? বলে লোকটা ভালো না। তো ভালো না, সে কি বলে যে না, যাব না। তারপরেও তারা অনেক অনুরোধ করলো, যেহেতু তাদের ধর্মগুরু বলে ঠিক আছে চল যাই। তো যাওয়ার পরে তখন সেই লোকটা ওখানে গেল, যে তার মন্ত্রপুত কিছু পানি লোকটার গায়ে ছিটিয়ে দিল। ছিটিয়ে দেওয়ার পরে সবাই দেখলো তার গায়ে হাত দিয়ে, তার গায়ে প্রচন্ড জ্বর, এবং মনে হচ্ছে তার সমস্ত শরীরেই কোনো বিড়াল জাতীয় কিছু হয়তো লম্বা কোনো নখ দিয়ে লম্বা ভাবে চিরে দেওয়ার চেষ্টা করছে। তো তখন সেই ধর্মগুরু তাকে কিছু পানি টানি ছিটা দিল আরো, এবং দিয়ে তার নিয়ম মতো কিছু ওখানে ইয়ে করলো আর কি, করে একজন জিনিসকে ওই জায়গায় উনি ডাকার চেষ্টা করতেছিল। তো তখনও কিন্তু সন্ধ্যা হয় না, সন্ধ্যার বাকি আছে। তো
তো পরে কবিরাজ হাল ছেড়ে দিয়ে বললো যে ভাই এটা পরে হবে, তুই এখন ওকে কাপড় চোপড় দিয়ে খাবার দিয়ে হাসপাতালে নিয়ে যা, ডাক্তার সাহেব চিকিৎসা করুক, আমারটা আমি পরে যা করার করবো, এখন তো আমি যতটুকু পারি করে গেলাম, এখন জ্ঞান ফিরাইতে হলে তো মানে চিকিৎসার দরকার। তো তখন তারা তাকে কাপড় টাপড় পরে হাসপাতালে ইমার্জেন্সি রুমে নিয়ে তারা তার চিকিৎসা করে তাকে হাসপাতালে ভর্তি করে দিতে হলো, কারণ তখনও সে অনেকটা আমরা যাকে অজ্ঞান বলি কমাতে ছিল। তো তারপরে চিকিৎসার পরে তার জ্বরটর কমলো এবং তাকে স্যালাইন বা ইত্যাদি বা যা যা দেওয়া দরকার দেওয়ার পরে, যেহেতু হাসপাতালের ডোম এবং ওখানকার দেখা গেল যে যারা ডাক্তার তারা সবাই একসময় তার কাছেই মৃতদেহের এই ময়নাতদন্তের ক্লাসগুলোতে এগুলো দেখছে শিখছে, তার প্রতি সবারই একটা সহানুভূতি ছিল। তো যাই হোক ইত্যাদির পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো, তাকে বাসায় আর ওই বাসায় আনা হলো না, অন্য ডোমরা তাকে একটা বাসায় নিয়ে গেল যেখানে তারা থাকে কাছাকাছি। কিন্তু সে সুস্থ হলেও শারীরিকভাবে মানে অন দ্য প্যারামিটার অফ মেডিকেল গ্রাউন্ড যদি আমি বলি, তার পালস, ব্লাড প্রেশার এগুলো হলেও তার দুটা জিনিস দেখা গেল। একটা হলো তার শরীরে প্রচুর রক্ত শূন্যতা আছে এবং সে মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারাই ফেলছে। তো তখন তারা আবার ওই কবিরাজকে বা তান্ত্রিককে তার শরণাপন্ন হলো। তো তখন তান্ত্রিক তাদের ধর্মের নিয়ম মোতাবেক কিছু একটা সময় বললো যে ঠিক আছে ওই সময় আমি আসব, এবং আসার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে, উপকরণ আছে, যেমন মনে করেন না ডাক্তারের তো কিছু উপকরণ আছে, একজন ডাক্তার সাহেবের কাছে তার স্টেথোস্কোপ থাকতে হবে, ব্লাড প্রেশার মেশিন থাকতে হবে, পালস দেখার যন্ত্র থাকতে হবে বা কিছু ওষুধপত্র থাকতে হবে, তারপর না সে রুগীটা দেখতে যাবে। এরকম তান্ত্রিকদেরও তাদের পদ্ধতি মোতাবেক কিছু জিনিসপত্র আনতে হয়। তো সেই অনুপাতে সেই জিনিসগুলো নিয়ে আসলো। এখন কি সেই ব্যাখ্যাটা আমি বিস্তারিত দিব না বা দেওয়া আমার উচিত না। তো তারপরে তো রাতটা নির্দিষ্ট করে বলি, একদিন ওটা আমাবস্যা রাত ছিল এবং তখন তারা ঘরে দরজা বন্ধ করে ওদেরকে বসাইলো, তার সহকর্মী 2-3 জন ছিল এবং তাকে এবং তোদের বললো যে তোরা কেউ ভয় পাইস না, তোদেরকে কেউ কিছু করতে পারবে না, তবে অনেক ধরনের কিছু হয়তো দেখতে পারিস। তো এইভাবে জিনিসটা প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি শুরু হলো। তো সেই তান্ত্রিক বা ধর্মগুরু তো সেই কবির আলীর উপরেই কোনো একজন কিছু এন্টিটি বা কাউকে আনার চেষ্টা করতেছিল, কিন্তু সে কোনোভাবেই মানে সফল হচ্ছিল না। তো যাই হোক, তো এক পর্যায়ে তাকে খুব তীব্র ভাষায় মনে হয় যে কেউ ভর্ৎসনা করতেছে এবং সেই কণ্ঠটা বলতেছে যে কণ্ঠটা খুব একটা সুন্দর কণ্ঠ, মানে কোনো পাশবিক পিচাসিক কোনো কণ্ঠ না, যেন একজন মানুষ খুব সুর লয় গলায় সুন্দর করে তাকে প্রশ্ন করতেছে যে বেয়াদবর দল, আমাকে এখানে কেন তোরা নিয়ে আসছিস বা কি চাস তোরা, কি বিষয়টা কি। তো তখন যেহেতু তারা অন্য ধর্মের লোক ছিল, তো তারা তাদের ধর্মীয় প্রথা মতে তাদেরকে সেই দৃশ্য কণ্ঠস্বরটাকে সম্মান করে বলল যে দেখেন আসলে আপনাকে আনার জন্য আমরা দুঃখিত, কিন্তু মানে আপনার কাছ থেকে এই ব্যাখ্যা ছাড়া আমরা তো আমাদের এই একজন সহকর্মী তাকে কিছু করতে পারতেছি না। তখন সেই কণ্ঠটা খুব বিরক্ত গলায় বলল যে ও একজন খারাপ মানুষ এবং তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। তো তখন তারা বলল যে আসলে একটু আমাদেরকে যদি একটু খুলে বলেন। তো তখন বলল যে দেখ, তোরা মানুষের মৃতদেহের বিভিন্ন অংশ বা মানুষের মৃতদেহ নিয়ে ব্যবসা করিস, এটা আমাদের কিছু বলার নাই, কারণ এটা হয়তো তোদের কোনো প্রয়োজনে এটা করতে হয়, কিন্তু সেটা করতে যে তোরা এমন একজন লোকের কবর থেকে বহু পুরনো
মানুষের হাড্ডি বা দেহবশেষ যেটুকু ছিল সেটা নিয়ে আসছিস এবং নিয়ে এসে বিক্রি করার জন্য তার ঘরে রাখছিস। যে লোকটা ছিল খুবই পুণ্যবান এবং তিনি আমাদের ওস্তাদ ছিলেন এবং আমরা বংশ পরম্পরায় তাকে প্রতি সালাম দোয়া দিয়ে যাই এবং তার কবরটা আমরা মাঝে মধ্যে দেখতে আসি। তো একবার এসে আমরা দেখলাম যে ভিতরে তিনি নাই। তো তখন তাকে খুঁজতে যেয়েই আমরা দেখলাম এই লোকের ঘরে আমাদের সেই ওস্তাদ, অর্থাৎ তিনি মানুষ ওস্তাদ। আপনারা এই ফাঁকে একটু বলে নেই, আপনারা অনেক জানেন যে জিন জাতির ভিতরেও কিছু অংশ মানুষের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ মাদ্রাসাগুলোতে শিক্ষা গ্রহণ করে। তো তাদের বক্তব্য অনুসারে হলো যে তাদের ওস্তাদ ছিলেন উনি, শিক্ষক ছিলেন উনি। তো তখন তাকে শিক্ষা দেওয়ার জন্যই তার দরজায় যখন আঘাত করে তখন তাকে দেখেই কবির আলীর অবস্থা হয়ে যায় এবং তারপর থেকে তাদের ভিতরে একজন আছে যে কবির আলীকে এই পাপের শাস্তি দিয়েই যাবে। তো তখন তান্ত্রিক জিনিসটা বুঝে গেল এবং তার সহকর্মীরাও বুঝে গেল যে কাজটা আসলে নিদারুণভাবে অন্যায় করা হয়েছে। হ্যাঁ, মেডিকেল শিক্ষার কাজে কঙ্কাল লাগে, সেগুলো সংগ্রহ করার বা সংরক্ষণ করার পদ্ধতি আছে, কিন্তু বহু পুরনো কবরস্থানে বা যে কোনো কবরস্থান থেকে লাশ চুরি করে এনে এটাকে প্রসেস করে বিক্রি করা, এটা কোনো ধর্মের নীতিতেই বৈধ বলে পরিগণিত হয় না। তখন সেই তান্ত্রিক এবং তার সহকর্মীরা তো ওই সময় প্রায় ভয়ে অজ্ঞানের অবস্থা, বলল যে এখন আপনি কিভাবে এনাকে ক্ষমা করতে পারেন। তো তারা প্রথমে মানে যে এন্ট্রিটা কথা বলতেছিলেন তিনি খুবই সুন্দর ভাষায় বলতেছিলেন যে পাপের তো ক্ষমা আমরা কিভাবে করব, সে যে কাজটা করছে এবং এখনো তার ঘরে আমাদের ওস্তাদের সেই দেহাবশেষ এখনো আছে। তো তোরা এক কাজ কর, ওটাকে সসম্মানের সাথে আবার তার জায়গায়, তো মানে ওনার ধর্ম মোতাবেক ওটাকে সস্থানে রেখে এসে এই লোকটাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। সে তোদের ধর্ম মতে ক্ষমা প্রার্থনা করবে এবং প্রতিজ্ঞা করবে যে ভবিষ্যতে আর এইভাবে এরকম অসৎ কাজ করবে না। বাস এটুকু যদি তোরা রাজি হোস তাহলে তারে আমরা নিষ্কৃতি দিয়ে চলে যাব। তো এই কথার সাথে সাথে যে ওঝা সে তার ধর্মীয় রীতিমতো বা কিছু মানে অফার করার চেষ্টা করার সাথে সাথেই এক ঝাঁকুনিতে ঘরটা কেঁপে উঠলো। ওঠার পরে সেই এন্টিটিটা মনে হলো যে চলে গেল, কিন্তু বিষয়টা পরে কবির আলী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে অনেক দিন পরে। তো সে যেটা বললো, সে যখন দরজা খুলছিল তো দরজা খুলে দেখে যে একজন লোক তার ঘরের দরজায় দাঁড়ায় আছে। লোকটা এতই উঁচু যে তার বর্ণনা সে দিতে পারবে না এবং তার দিকে খুব মানে রাগত ভাবে কিছু একটা বলতে চাচ্ছে, এটা দেখে সে অজ্ঞান হয়ে গেছে। তো এরপরে কবির আলী তার ধর্মীয় রীতি মোতাবেক যে নিয়ম পালন করার সেগুলো সে করতো বা করার চেষ্টা করত, কিন্তু সে কখনোই পরবর্তীতে কিন্তু স্বাভাবিক একটা নর্মাল মানুষের মতো আর জীবনযাপন করতে পারে নাই। তার কথাবার্তায় কাজকর্মে কিছু অসঙ্গতি থাকতো, তার কোনো বড় ক্ষতি হয় নাই। এটা মনে হয় তার সেই পাপের শাস্তির অংশ হিসেবেই এটা হয়ে গেছিল। এবং এই ঘটনার পর কবির আলী বেঁচেও ছিল অনেক দিন এবং এই গল্পটা এলাকায় প্রচলিত আছে বলে আমি জানতাম 30 বছর আগ পর্যন্ত। এখনকার অবস্থা বলতে পারি না, এটা একেবারে বাস্তবসম্মত। তো এরকম যারা এই
পেশায় কাজ করেন তাদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে, যে ঘটনাগুলো অনেক সময় মানে নেগেটিভ সেন্সে ঘটে, যেগুলো তো অবশ্য অনেক সময় তাদের দোষ থাকে না, আবার কিছু কিছু সময় ঘটনাগুলো ঘটে যেগুলো তাদের দোষেই হয়। তো এই ঘটনাটা ছিল এরকমই। ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা আমি বলতে পারি না, তবে যারা শুনতে চাচ্ছেন তো তাদেরকে বলি যে ডাক্তার, নার্স, মেডিকেল কলেজের ইভেন যারা ক্লিনার আছেন, ক্লিন করেন, সাফ করেন, বা সব বাহক বা অ্যাম্বুলেন্স চালক বা এই রিলেটেড পেশায় যারা থাকেন, তারা জীবনের পুরো জীবনের সব অংশে সবাই সব কিছু দেখে না থাকলেও বেশিরভাগ মানুষেরই কিছু না কিছু অভিজ্ঞতা থাকে।